जी भैया। হ্যালো, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো।
Mecca cappuccino. Done.
হ্যালো স্যার। জি বলেন। স্যার আমার বেবিটা যদি দিয়ে যাইতেন আমি আর ক্লাস কন্টিনিউ করতে পারছি কিনা, আমার বেবিটা তীর্থ ডাক্তারের কাছে ও যাবে। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স। জি জি। আচ্ছা আচ্ছা, জি ইয়াটা বলেন। সাদিয়া। কত নাম্বার রো? 33 সবার নিচে স্যার। ওকে, দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। স্যার জি, লিঙ্কডইনে কি সাইন ইন করব না জয়েন নাও? ওখানে জয়েন নাও। সাইনিং মানে কি? সাইনিং হচ্ছে তখনই যখন আপনার অ্যাকাউন্ট আছে তখন আপনি সাইনিং দিবেন। হ্যাঁ, আর সব ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট কোথাও না থাকে তাহলে সেক্ষেত্রে জয়েন নাও বা সাইন আপ এই ধরনের শব্দ পাবেন। ওকে, আচ্ছা আমরা স্যার জি স্যার আপনি যখন অ্যাকাউন্টটা খুলছিলেন তখন আপনার সাথে সাথে খুলতে পারিনি, এখন আমি খুলতে যাচ্ছি কিন্তু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া দেন, আমি কথা বলবো না, জাস্ট আপনি দেখেন আমরা কিভাবে করি। আপনি জাস্ট আপনার জিমেলটা খালি বসাবেন, হ্যাঁ, আর ইউজার নেম পাসওয়ার্ডগুলো বসাবেন। আপনার ইন্ডেক্স আইডিটা দেন। জি স্যার। সেভেন ওয়ান ফোর 714 096 096 তারপর 103। 103 অ্যাকসেপ্ট দিবেন। স্যার করছি অ্যাকসেপ্ট। কেটে গেল, কেটে গেল তো। আবার দিব? ওয়েট, একজন কোশ্চেন করেছেন আমরা এখন ফাইবার অ্যাকাউন্ট কেন খুলতেছি। ওকে, বিষয়টা হচ্ছে মুজাহিদ রাফি, আপনাকে বলছি বা সবার উদ্দেশ্যেই বলছি, এখানে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমি যেন আপনাদের অ্যাটলিস্ট অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা দিই। ওকে, আমি জানি এখন অ্যাকাউন্ট খোলাটা একেবারেই যুক্তিসঙ্গত নয়, কিন্তু কিছু করার নেই। আপনাদের কোর্স টাইম যেহেতু কম, অনলি 2 মাস, তাহলে সেক্ষেত্রে আমাকে এখনই ক্রিয়েট করতে হবে। যদিও আমরা এখন কোনো গিগ পাবলিশ করিনি, আমরা অ্যাকাউন্ট খুলে রেখেছি, জাস্ট খুলে অ্যাকাউন্টের যা যা দরকার, কি কি দরকার হবে সেই সম্পর্কে আমি আইডিয়া দিয়েছি আপনাদের, এবং এই অ্যাকাউন্টের জন্য আরো কি কি দরকার হবে সেই সম্পর্কে আলোচনা করেছি, যেমন কোথায় কোথায় মার্কেটিং করব সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো সেই মার্কেটগুলোতে গিয়ে আপনাদের অবসর সময়গুলোতে ওগুলাতে একটু গিয়ে সময় দেওয়া, ওগুলা গিয়ে দেখা ওগুলো কি জিনিস, যেমন লিঙ্কডইন, কোয়ারা, তারপর হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে, যেমন হয়তো টুইটার অনেকে ইউজ করে থাকবেন, অনেকে নাও ইউজ করে থাকবেন, তারপর আবার লিঙ্কডইন অনেকে ইউজ করেছেন, ম্যাক্সিমামই আমি জানি লিঙ্কডইন ইউজ করেন না। ইম্পর্টেন্ট কোনো কিছু আছে? না না, ইম্পর্টেন্ট কোনো কিছু না, জাস্ট আমি রিভিউ করছি কি কি করতে হবে, এটাই আর কি। যে আমরা জাস্ট ইয়া করব যে 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 অ্যাকাউন্টগুলো দেখানো হলো ওই অ্যাকাউন্টগুলোতে অবশ্যই অবশ্যই যে আমরা অ্যাকাউন্ট খুলবো এবং ওই সেক্টরগুলোতে কি আছে না আছে, কিভাবে ব্যবহার করে, যেমন লিঙ্কডইন কোন ওয়েতে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, কিংবা কোন ওয়েতে পিপলের সাথে কানেক্ট হওয়া যায়, সেই ব্যাপারটা খালি দেখবো আমরা। ঠিক আছে, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরো ডিটেল জানবো, একটা একটা করে মার্কেট প্লেস আমরা আলাদা আলাদা ভাবে দেখবো, ওগুলো সমস্যা নেই। বাট আপাতত যখন ব্যাখ্যা করব তখন যেন ভালো বুঝেন, এটার জন্য আগে থেকে এগুলোর সাথে পরিচিত হওয়া এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা, এবং একটা নির্দিষ্ট নামে আপনার যে ভালো নাম সেই নাম দিয়েই ফাইবার থেকে শুরু করে সমস্ত জায়গায় একই নামে প্রোফাইল খুলবেন, যেন একই নাম দিয়ে আপনাকে সব জায়গায় খুঁজে পাওয়া যায়। এটা হলো পজিটিভ দিক। এটা পজিটিভ দিক আমি আপনাকে বলেছি যে কি,
মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে আপনার দ্বারা কাজ করিয়েছে, সামহাউ সে আপনাকে হারিয়ে ফেলেছে, বাট আপনার নাম মনে আছে, সে কিন্তু আপনাকে খুঁজবে, সে আপনাকে এরকম অনেক ঘটনা আছে যে একটা আমার প্রায় ক্লায়েন্ট রিটার্নিং ক্লায়েন্ট। ওকে, রিটার্নিং ক্লায়েন্ট মানে বলতে আমি যদি হিসাব করি 10টা ক্লায়েন্টের মধ্যে আমার 5-7টা ক্লায়েন্টই থাকে, ওরা আবার দ্বিতীয়ত কাজ করায়, আবার দেখা যাচ্ছে মাঝখানে পরে এসে আবার কাজ করায়। সো এইটাই হয়ে থাকে সাধারণত। আপনি যদি একবার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন, দেখবেন সেই ক্লায়েন্ট আপনাকে ছাড়া আর কাজই করাবেন, দেখবেন ফাইবার আইসি সবার আগে আপনাকে খুঁজবে যে অমুক আছে, অমুক ভালো করে। তো এর জন্য আর কি অ্যাকাউন্টের মোটামুটি ধারণা দেওয়ার জন্যই আমরা মূলত অ্যাকাউন্টটাকে আজকে জাস্ট খুললাম এবং খুলে এবং বিভিন্ন গিগ গুলো আপনাদের দেখতে বলা হলো যে আপনারা বিভিন্ন জনের গিগ গুলা দেখবেন, ওরা কিভাবে গিগ করেছে, কি কি প্রোভাইড করছে, তারা কি কি আছে, মানে ডেসক্রিপশনে সে কি কি প্রোভাইড করছে, আপনি কি কি পারেন, এই ব্যাপারে জাস্ট একটা নলেজ গ্যাদার করা, আর কিছুই না। ঠিক আছে, আমরা নেক্সট উইক পিএইচডি ডিজাইন পরে আমরা গিগ খুলবো একটা না, তখন আমরা দুটা গিগ খুলবো। আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকে গিগ খুলবো। কিন্তু স্যার আমাদের ফাইবার একটা সুবিধা হচ্ছে আপনার প্রথম 7 দিন 15 দিন কাজ করার চার্জেসটা অনেক বেশি থাকে, কিন্তু আমাদের এই কোথায় কপি করতে আমাদের জানি না। আচ্ছা, আমার মনে হয় আমরা এখন দেখি অ্যাকাউন্ট সবাই না যেমন মানে বেটার। এখন না, এখন আপনি এই কথা বলতে পারবেন না, তার কারণ হচ্ছে যে সেদিন ক্লাসের মধ্যে আমাকে এই কথা বলা হয়েছে, ওই যে নওশীদ স্যার আমাকে এই কথা বলেছে যে না, আমি ওনাদের এই কথা রিপিট করে দিয়েছিলাম যে এখন তো আমাদের এটা দরকার নেই, আমরা কিছুদিন পরে খুলবো। উনি বলে যে না, এখনই খুলতে হবে। এটা আপনাদের সেকশনে না কোন সেকশনে যেন এরকম কথা বলেছে, মেবি ইভিনিং এ হতে পারে। সো আমি তখন এই কথা বলেছিলাম, আপনার এই কথাটা, তখন দেখা গেছে যে না, উনি এটা শুনতে নারাজ, বা এটা হয়তো উপর থেকে বলা হয়েছে যে অ্যাকাউন্ট যেন এখনই খোলা হয়। হ্যাঁ, এই আর কি। আমরা হয়তো গিগ পাবলিশ করব না, বাট অ্যাকাউন্টটাকে হয়তো ক্রিয়েট আমার অবশ্য আপনি যেটা বলেছেন, আপনি এটা চাইলে করতে পারেন যে আমরা আর কিছুদিন পরে গেলে আমার তো রেকর্ড থেকেই গেল, আপনার জাস্ট রেকর্ড দেখে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে ফেললেন, এটাও হতে পারে, কোনো প্রবলেম নেই। আর একটা অ্যাকাউন্ট খোলা 1 সপ্তাহের মধ্যে কাজ পাওয়ার পসিবিলিটি থাকে, এটা এই কথাটা একটু অনেকাংশে আমি দ্বিমত এই ব্যাপারটাতে, বুঝতে পেরেছেন? যে অ্যাকচুয়ালি এই ঘটনাটা যদি যখন আগে এরকম আমরা শুনতাম যে নতুন প্রোফাইলগুলোতে অ্যাকচুয়ালি কাজ আসে, বা ফাইবার অ্যালগরিদম এরকম যে নতুন প্রোফাইলগুলোকে তারা দেয়, অ্যাকচুয়ালি কাজ করতে করতে আমি যেটা দেখলাম যে আপনার অ্যাকাউন্টে যদি আপনার এক গিগ একেবারে টপ র্যাঙ্কে চলে আসবে যখনই একটা নতুন অ্যাকাউন্টে যখন একটা অর্ডার করবে। না স্যার, আপনি যখন ফাইবারে যে অ্যাকাউন্ট অপশন করা আছে, যেমন নিউ গিগ বা নিউ ইউজার যারা, তাদের জন্য আলাদা, আবার প্রফেশনালদের জন্য আলাদা, এভাবে সেকশন করা আছে। তো আপনি যখন অ্যাকাউন্ট কাজ করতেছেন, তখন যদি কেউ নিউ ইউজার দিয়ে আচ্ছা ফিল্টারে চান্সেস আছে যে আপনার প্রোফাইলটা সমস্যা থাকে, এটার জন্যই আর কি মানে এই কথাটা বলা হয়। আচ্ছা বুঝতে পারছি, ওই ফিল্টার। ওকে, আমি উনি যেটা ফিল্টারটা আমি হাইলাইট করা আছে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, উনি যেটা বলেছেন ওটার বিষয়টা হচ্ছে এটা, লাইক আমি ওয়ার্ডপ্রেস দিয়ে খুঁজলাম, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন, এই যে সেলার ডিটেইল, এখানে লেভেল 1 বা ক্যাটাগরিতে যদি যাই, প্লাস একদম কি যে একদম রাইট সাইডে শর্ট বাই রিলেভেন্স প্লাস একদম রাইট সাইডে এই শর্ট বাই রাইট সাইডে যে গিকটা আছে কর্নারে 100% মানে এখানে করে দিয়ে আছে শর্ট বাই রিলেভেন্স। আপনি এটা কোনটার কথা বলছেন? এটা কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আরেকবার বলেন তো। হ্যালো, এই যে আপনি গিগ একদম প্রথম মূলত যে গিগগুলো আছে রাইট সাইডে করে দিয়ে আছে শর্ট বাই রিলেভেন্স। আচ্ছা, এখানে যে নিউয়েস্ট এভাবে দিলে এভাবে এটার কারণে যারা নিউ গিগ করবে, ফর এক্সাম্পল আমি কাজটি করি, আমার বেশি থাকে, যদি আমি প্রপার কিবোর্ড ইউজ করি বা যেটা দিয়ে আমি সেটা যদি আমার এভাবে কাজ করার চান্সেস প্রথম বেশি থাকে।
এরপরে যত দিনগুলো আপনার প্রোফাইল কমপ্লিট থাকবে এবং আপনি তখন এই নিউ এটা দেখছে না, তখন এবার আপনাকে প্রফেশনালদের সাথে র্যাঙ্কিং করতে হয়, যেটা বেশি কষ্ট, বিশেষ করে যখন আমরা কাজ করি। আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি এই পর্বগুলোতে আমি মানে এই সর্টিং এর যে ব্যাপারগুলা এইগুলো তো আমি যাব, এই আপনার এই ফিল্টারিং এর গুলা এগুলো তো আমরা যাব। এখানে আপনার দেখেন অনেক প্যাটার্নে আছে, কোনটাতে কতগুলো করে গিগ আছে। অ্যাকচুয়ালি এই এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু প্রপার কোনো ভ্যালু না, ঠিক আছে। এখানে যদি ব্লগের প্রতি এরকম 9000 দেখায়, এরকম দেখায়, আপনার গ্রোস যদি হিসাব করে তাহলে তার চেয়ে অনেক বেশি। সো আর এখানে উনি যেটা বললেন যে এখানে নিউ অ্যারাইভাল সর্ট বা এখান থেকে আমরা এই যে বেস্ট সেলিং এগুলা যেগুলো খুঁজি নিউ, তো এগুলা অ্যাকচুয়ালি মানে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অন্যান্য যদি সেক্টর যেগুলো আমি বললাম যে আপনার অন্যান্য সেক্টর যদি বলি, আপনার ফ্লায়ারের কাজ যদি বলি, আপনার গ্রাফিক ডিজাইনে যেগুলাতে কম্পিটিশন কম, ওগুলাতে আপনি এই সর্টিং এর যে ব্যাপারগুলো এগুলাতে খুব বেনিফিটেড হবে। আবার ক্লায়েন্টরা সবচেয়ে বেশি যে এফেক্ট করে সেটা হচ্ছে অনলাইন, ঠিক আছে, যে অনলাইনে কারা আছে, অনলাইনে কারা আছে। হ্যাঁ, আবার নিউ অ্যারাইভেলের মধ্যে আপনার যে খুঁজতে পারে সেখানে আপনার দেখে যে সবচেয়ে কম প্রাইসে নিউ অ্যারাইভেল কে আছে তাকে কাজ দেয়। তো এইভাবে সর্ট আউট করে দেখেন লাস্টে কিন্তু অনেক কম গিগ কিন্তু এখানে চলে আসে। আর এখানে উনি যেটা বলে যে কিওয়ার্ড, তারপর ট্যাগ মার্ক, তারপর টাইটেল, ডেসক্রিপশন, এগুলো লেখা, এগুলো আমরা বললাম এগুলো যখন আমরা গিগ খুলবো তখন আমরা দেখবো যে কিভাবে অনলাইন ইস্যু করতে হয় এবং অফলাইন ইস্যু করতে হয়। যখন গিগ খুলবো তখন দেখাবো একটা পারফেক্ট একটা গিগ কিভাবে তৈরি করতে হয়। কিন্তু এখন আপাতত দেখা গেছে যে যারা গিগ খুলতে চান বা অ্যাকাউন্ট খুলতে চান খুলে ফেলতে পারেন উপরে ইনস্ট্রাকশন অনুযায়ী। আর যদি মনে করেন যে আর কয়েকদিন পরে খুলবো সেটাও করতে পারেন। বাট আমার ক্ষেত্রে যেটা আর কি দেখানো উচিত, মানে আমার মানে অনেকের কোশ্চেন থাকতে পারে আমি এখন কেন দেখাচ্ছি, আমাকে বলা হয়েছে এটা দেখাতে, দ্যাটস ওয়াই আমি দেখালাম। ওকে, আর এটাও সত্য যে দেখা গেছে যে যারা এখন একেবারে নতুন, আপনারা আমি বলতে পারি যে আপনারা ফার্স্ট যে অর্ডার পাবেন, অর্ডার পাওয়ার পরেই দেখবেন যে আপনার গিগ র্যাঙ্ক করে গেছে। এবং অর্ডার পাওয়ার ঠিক যতদিন অর্ডার চলবে, অর্থাৎ ওই অর্ডার পাওয়ার 1 মাস পর্যন্ত, 1 মাস সম্ভবত 1.5 মাস, আমি বিভিন্ন ব্লগে পড়লাম যে 1 থেকে 1.5 মাস পর্যন্ত আপনার ওই সময়টা হচ্ছে আপনার নাজুক একটা সময়। অর্থাৎ ওই সময় আপনার 24 ঘন্টা পিসি অন রাখা বাধ্যতামূলক, প্রোফাইল লগইন রাখা, কারণ ওই সময়টাতে কাজ পাওয়ার পসিবিলিটি আরো অনেক বেশি। ফাইবার তখন অ্যান্ড্রয়েড অ্যাপ আছে যে অনলাইন ইনস্টল করা যায়, রাইট, আর বারবার ইউজ করলে কিন্তু আবার ওরা স্প্যামিশন করে থাকে। না ওইটাও একটা টেকনিক আছে। আমরা যে অনলাইন থাকতে চাই বা এটার একটা প্ল্যান, একটা টেকনিক হলো এরকম, দেখেন লাইক ওরা একটা রোবট হিসেবে ধরে, তখন আবার ব্যাংক না, আপনি সব পেজে অটো রিলোড দিয়েন না। আমি আজকে এই ফিচার ইউজ করছি, আমি প্রায় আজকে 2 বছর ধরে, এখন পর্যন্ত আমার প্রোফাইলে কোনো প্রবলেম হয়নি, কোনো প্রোফাইলে। সো আপনি সব পেজে দিতে পারবেন না। বাই রিকোয়েস্ট পেজ, এই পেজটা নর্মালি আমরা রিলোড দিই, নাহলে নতুন নতুন কাজ কি আছে সেটা আমরা বুঝতে পারি না। এটা আমরা নর্মালি রিলোড দিই কিছুক্ষণ পর পর, যে নতুন কোনো কাজ এখানে অলরেডি আসছে কিনা। তো আপনারা এই পেজটা, মানে যে পেজটা রিলোডেবল পেজ, মানে রিলোড করা হয় প্রায়, এই পেজটাকে আপনি কি করতে পারেন, এই যেরকম অটো রিলোডের ব্যবহার করতে পারেন। তো আমরা এগুলো দেখাবো সামনে। তো যেহেতু এটা আমি অবশ্য জোর দিয়ে বলতে পারি না যে এটা প্রবলেম করবে না, বা দেখা গেছে যে প্রবলেম হতেও পারে, বাট আমি আজকে প্রায় 2 বছর উপরে হয়ে গেল আমি এটা ব্যবহার করছি, এটা তেমন আমার প্রোফাইলে কোনো প্রবলেম করেনি এখন পর্যন্ত। আর আমার বন্ধু বান্ধবরা এটা ইউজ করে, সো আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন। বাট আমি 100% রিকমেন্ড করবো না, এলো কথা, এটা আমার বলা উচিত হবে না, কারণ আপনার একটা প্রোফাইল নষ্ট করলে সেটা দায়ভার আমি নিতে পারবো না। তো আমি ইউজ করি, এটা আমি বললাম। ওকে, আমি এটা 3 মিনিটের জন্য আমি দিয়ে রাখি। আমি এটা খেয়াল করে দেখলাম, না না ওইটা অত বেশি দেওয়া যাবে না, ওইটা অত বেশি দেওয়া যাবে না যে এটা 30 সেকেন্ড পর পর যে রিলোড হবে, এটা করা যাবে না। এটাকে একটা মানে মোটামুটি রেঞ্জ, আপনি 5 মিনিট দিলে আরো আপনার সিকিউরিটি বেশি, আপনি 5 মিনিট দেন তাহলে সেটা আরো বেটার হয়। কিন্তু আমি একটা জিনিস আমি অনেক খেয়াল করে দেখলাম যে এটা 4 থেকে 5 মিনিটের মধ্যে অফলাইন দেখায়, মানে যদি কোনো অ্যাক্টিভিটি না করা হয়। মনে করেন আমি অ্যাপস দিয়ে লগ ইন করে অনেক সময় টেস্ট করে দেখছি যে এটা আপনার 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়, মানে এটা এই যে অনলাইন যে আইকনটা
এটা রিমুভ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি এটাকে একটা মেজারমেন্ট টাইম অর্থাৎ 3 মিনিটসে আমি নিয়ে আসছি। সো আমরা এগুলো দেখাবো সামনে যখন আমরা গিগ পাবলিশ করব। ওকে, তারপর আরো কিছু সিকিউরিটি নিয়ে পরে আলোচনা করব। আপাতত আপনারা প্রত্যেকেই এই যেটা যেটা বলা হলো যে যে সোশ্যাল মার্কেটে অ্যাকাউন্ট খোলার কথা, ব্লগ সাইটে অ্যাকাউন্ট খোলার কথা যেগুলো বলা হয়েছে এগুলা আপনারা করবেন। প্রত্যেকেই আপনারা ওগুলো অ্যাকাউন্ট খুলবেন এবং আপনারা সেগুলো ব্যবহার শিখবেন। এই আর আর এটা তো বললাম যে আপনারা চাইলে এখন খুলতে পারেন কিংবা নাও খুলতে পারেন। রাফি জি জস, আসসালামু আলাইকুম স্যার। একটু ক্যামেরাটা অন করতে বলবেন। জি আমরা সবাই একটু ক্যামেরাটা অন করি। স্যার আপনি শেয়ারটা একটু অফ করবেন। জি করছি। আমরা এখন অনেকে ক্যামেরা অন করিনি, আমাদের যাদের ক্যামেরা আছে আমরা সবাই ক্যামেরা অন করি। স্যার আপনি কন্টিনিউ করেন। ওকে স্যার। স্যার জি লিঙ্কডইনে কি আমি স্টুডেন্ট দিব নাকি অন্য কিছু দিলে ভালো হবে? লিংকডইনে স্যার বলা হচ্ছে কি যে ইওর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার দ্য রাইট পিপল এন্ড অপরচুনিটিস। এখানে জব টাইটেল চাচ্ছি, আমি জব টাইটেল কি দিব? আপনি এখানে জব টাইটেল ওয়েব ডিজাইনার বা ডেভেলপার দেন। আচ্ছা, আমরা যেরকম মানে শিক্ষার্থী তৈরি হবে আমাদের কোর্স গুলোটাই ফলো করে নিই এর শিখে সাথে, কিন্তু আমার মনে হয় এখানেও আমাদের মানে নিজেদের সাথে অ্যাকাউন্টের শিক্ষাটা আর ক্লাস জিনিসটা পুরোপুরি বুঝে, যেখানে একটা অ্যাকাউন্ট দিয়ে যেমন আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন ওটা দিয়ে আমরা স্যার সবকিছু বুঝে নিয়ে আগে যে কিভাবে কি করতে হয়, এন্ড দেন আমরা আর কিছুদিন পরে তারপর অ্যাকাউন্ট আমার মনে হয় এটা ভালো হবে। এবার আপনি যেটা ভালো মনে করেন সেটাই। আচ্ছা এটা আমার মনে হচ্ছে আমরা মতামত বললাম। আচ্ছা জি আমি আমি আপনার মতামতকে খুব প্রায়োরিটি দিচ্ছি। তার কারণ হচ্ছে যে আমি নিজেও চেয়েছিলাম আমি এগুলো এখন দেখাবো না, আমি একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করব, কাজ করে দেন একটা প্রপারলি একটা অ্যাকাউন্ট খুলে তার প্রপারলি একটা সিস্টেমেটিক ওয়েতে আমি এটা দেখাতে চেয়েছিলাম। আমার টার্গেট ছিল যে অ্যাটলিস্ট পিএইচডি পর্যন্ত আমরা শেষ করব, শেষ করার পর মার্কেট সম্পর্কে একটা ধারণা দিব, তারপরে সবাইকে মিলে একসাথে অ্যাকাউন্ট খুলবো, তারপরে তারপরে যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে আপনার নিয়ে, তারপর হচ্ছে একটা গিগ প্রপারলি কিভাবে করে খুলতে হবে, একটা গিগের জন্য যা যা লাগে আগে সেটা প্রথম দিন আমরা জেনে নিব, তারপরের দিন আমরা এগুলাকে অ্যাসাইনমেন্ট আকারে দিব যে প্রত্যেকে টাইটেল তৈরি করেন, প্রত্যেকে ডেসক্রিপশন তৈরি করেন, প্রত্যেকে একটা ইমেজ তৈরি করেন। ইমেজের জন্য ফটোশপে আমি কাজ দেখাতে চাই না, আমার প্ল্যানিং ছিল এরকম। আই থিঙ্ক এটা আপনাদের জন্য সবচেয়ে বেটার হতো, বাট আমাকে খুব প্রেশার দেওয়া হয়েছে যে অ্যাকাউন্ট যেন আমি মাস্ট খুলি। তো যার জন্য আমি বাধ্য হলাম যে আপনাদের এটা দেখানোর জন্য। এটাকে আপনারা বেশি ভাবে নেবেন না যে এটা আমার দায়িত্ব, আমাকে বলা হয়েছে, আমি ইনস্ট্রাকশন ফলো করেছি, দ্যাটস ইট। ওকে, তবে আপনারা ইমেজ তৈরির জন্য জি জি আপনি যে কোথাও ইমেজ তৈরি করার জন্য আমরা তো ফটোশপে করতে পারি না। হ্যাঁ আমি দেখাবো সেগুলো। আমার প্ল্যানিং ছিল এটাই যে আমি প্রথম দিন আগে মার্কেট কি, গিগ কি, তারপর হচ্ছে গিগ কিভাবে তৈরি করতে হয়, কি কি জিনিস লাগে সেগুলো দেখানো। আমার মডিউল ছিল এটা। আমি চিন্তা করেছিলাম এইভাবে যে আগে এট ফার্স্ট আপনাকে আগে একটা ইমেজ বানানো শিখাবো,
কারণ প্রত্যেকেরই ইমেজটা কি হতে হবে, ইউনিক হতে হবে। তারপর ফটোশপের মধ্যে আমরা সেখানে ইমেজের মধ্যে কিওয়ার্ড বসাবো, সেই কিওয়ার্ডগুলো কিভাবে খুঁজে বের করতে পারি সেগুলো দেখাবো। মানে প্রথম দিন শুধু হবে একটা গিগ তৈরির জন্য যা যা লাগে সে সরঞ্জাম কিভাবে তৈরি করতে পারি বা সরঞ্জামগুলো কিভাবে এক জায়গায় গ্যাদার করতে পারি, তারপরের দিন আমরা সেগুলো তৈরি করব। কিন্তু আমার প্ল্যানিং ছিল এরকম, বাট আমি সেটা হয়ে ওঠেনি। আপাতত আজকের ক্লাসটা জাস্ট আপনার ধারণা নেন যে আপনারা ফাইবারে গিয়ে এরকম অ্যাকাউন্ট যারা খুলেননি তারাও চাইলে জাস্ট এইভাবে করে যেতে পারে। এই যে ইগনিটো যে একটা অপশন রয়েছে, লাইক ধরেন আমি এখানে গেলাম, এই দেখেন নিউ ইগনিটো, এখানে যান, এখানে যে আপনি এখানে ফাইবার টাইপ করেন। এই যে মাঝে মধ্যে এই প্রবলেমগুলো হয় কখন, যখন মাল্টিপল জিমেল আপনারা এট এ টাইমে ইউজ করবেন, তখন কি এই ধরনের প্রবলেমগুলো দেখা দিবে। ক্রসওয়ার্ক গুলো আপনারা জাস্ট মার্ক করে দেন। একটা দিয়েছিল এজন্য খুলতে পারিনি আইডিটা। ও আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা মানে এটা শিখলে ভালো হতো, মানে প্রবলেমটা সলভ করতে। কোনটা? এই যে এরকম রোবট যদি আসে প্রায়, আচ্ছা এইটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে কি প্রায় সপ্তাহে অন্তত একবার হলো ব্রাউজারে হিস্টরি ক্লিয়ার করা। এই যে এখানে যাবেন, সেটিংসে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে দেখবেন হিস্টরি আছে বা ক্যাশ ফাইল, এই যে ক্লিয়ার ব্রাউজার ডাটা, এটা আর কি। ঠিক আছে, এটা আপনি যে এই যে বেসিক দিবেন, বেসিক দিয়ে জাস্ট ডাটা ক্লিন দিবেন, আই থিঙ্ক এই প্রবলেমটা অনেকটা কমে আসবে। ঠিক আছে, আর এই প্রবলেমটা হয় তখনই যখন আপনি মাল্টিপল জিমেল এট এ টাইমে ইউজ করবেন। যেমন আমার এখানে অ্যাকচুয়ালি দেখেন অনেকগুলো গেস্ট ব্রাউজার খোলা আছে, দেখেন আমার ক্রোমেরই ব্রাউজার খোলা আছে 2টা, তো এর জন্য এগুলো প্রবলেম হয় আর কি। আর এটা তেমন কোনো প্রবলেম না, জাস্ট আপনি যদি এখানে সিকিউরিটি কোডগুলো ঠিকমতো দিতে পারেন কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন যে এখানে আপনারা চাইলে যাচ্ছে এরকম ইগনিটো ব্যবহার করতে পারেন। ইগনিটো থেকে আপনারা এখানে করতে পারেন যে আপনাদের কিওয়ার্ডগুলো সার্চ করতে, যেমন ধরেন আমরা পিএইচডি সামনে খুলবো, পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন। ঠিক আছে, পিএইচডি এইচটিএমএল আমরা দেখেন এটাই যদি খুঁজি পিএইচডি টু এইচটিএমএল, এখানে 5000 গিগ আছে। সো আমি যদি হিসাব করি এখানে যদি অনলাইন সেলার কতগুলো আছে, মাত্র 432টি আছে। তো এখানে যদি এই পারপাসে আবার যদি আপনার এই যে ওনার কথা মতো আপনি যদি এখানে নিউয়েস্ট অ্যারাইভেলে দেন, তাহলে সেক্ষেত্রে আরো কমে আসবে। তো আপনার কিওয়ার্ড যদি ঠিকঠাক মতো থাকে বা আপনি সুন্দর করে টাইটেলটাকে যদি ঠিকঠাক মতো লিখতে পারেন এবং টাইটেল ট্যাগগুলো যদি ঠিক মতো বসাতে পারেন, আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, আপনি অল্পতে কাজ পাবেন ইনশাআল্লাহ। সো তারপর আসেন পিএইচডি টু এইচটিএমএল, আমরা এই কনভার্সনটা শিখবো। তারপর ধরেন পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, সরাসরি এইচটিএমএল না কোনো কিছু না, সরাসরি ওয়ার্ডপ্রেস, এখানেও কিন্তু আপনার 14000 গিগ আপনার সার্ভিস অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি অনলাইন সেলার হিসাব করেন তাহলে 1000, যদি এখান থেকে আবার আরো ভাবে বেস্ট কাউন্ট করেন, নিউ অ্যারাইভেল কাউন্ট করেন, কিংবা যদি বলেন ক্লায়েন্টটা এভাবে খুঁজে যে আমি চাচ্ছি লেভেল 1 সেলার বা কিংবা নিউ সেলার, এখান থেকে তারা কি করতে পারে, ফিল্টার করে নিতে পারে। তো তারপর দেখেন সার্ভিস টাইপ শুধু এইচটিএমএল কে দিচ্ছে, আমি তাকে নিতে চাই, কিংবা একটা বাজেট ফিক্স করে দিল, সেই বাজেট অনুসারে, কিংবা আরেকটা বেশি প্রেফার করে সেটা হচ্ছে ডিউরেশন, তারা টাইম খুব মেনটেন করে। ঠিক আছে, মনে করো তার কাজটা খুব আর্জেন্টলি দরকার, যে 3 দিনের মধ্যে কাজটা দরকার বা 1 দিনের মধ্যে কাজটা দরকার, তখন সে কি করে এই 3 ডেজ 4 ডেজ 7 ডেজ এইগুলোকে ধরে সার্চ করে। ধরেন 3 দিনের মধ্যে আমি চাই এই কাজটা, তখন দেখেন কতগুলা, তখন আরো কমে আসে, আপনার 984টা গিগ আসে। যদি 7 ডেজ চান তাহলে দেখেন সেক্ষেত্রে আরেকটু বেড়ে গেল। সো আর যদি 24 আওয়ার্সের মধ্যে চান তাহলে সেক্ষেত্রে 600, আরো কম হয়ে যায়। তো আপনারা যখন এই গিগ নিয়ে যখন খুলবেন, তখন আমরা এই টাইম ডিউরেশন এখানে যেগুলো প্রোভাইড করছে, এই টাইম ডিউরেশনের উপর দিয়ে বেসিক্যালি আমরা গিগগুলো খুলবো। তখন দেখবেন যে এরকম ফিল্টারিং এ গিগগুলোকে সর্ট আউট করে সামনে নিয়ে আসে, তখন কাজ পাওয়ার পসিবিলিটি আরো অনেক বেড়ে যায়। বুঝতে পেরেছেন? আন্তাজি আমরা কি দিব না, আমাদের ডেলিভারি টাইমগুলো ইচ্ছা মতো দিব না। যেমন একটা পিএইচডি ডিজাইন করতে, হ্যাঁ এটা 3 দিন একটা ঠিক আছে একটা সময়, আর যদি 7 ডেজ বলবো এটা একটু বেশি সময়, 3 দিনের মধ্যে একটা পিএইচডি ডিজাইন করা যায়। আপনি যদি পরিশ্রমী থাকেন অন্তত একটা কাজ আপনি সুন্দরভাবে করতে পারবেন 3 দিনের মধ্যে। যদি আবার কাজটা যদি বেশি বড় হয়, সেক্ষেত্রে আমাকে পিএইচডিতে দেখতে হয় অ্যাকচুয়ালি আগে যে পিএইচডিটা কেমন, যে
এটা কি আমি আপনি যখন এই যে এখন প্র্যাকটিস করছেন, এখন আপনার কাজের আইডিয়া আপনি নিজেই পাবেন যে হ্যাঁ এই কাজটা করতে আমার অ্যাপ্রক্সিমেট এতদিন লাগতে পারে, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তো আমরা এই ফিল্টার অনুযায়ী আমরা আমাদের সার্ভিস ডেলিভারি ডেট আমরা এগুলো অ্যাপ্লাই করব। একটা কথা ছিল, জি বলেন। আমরা যারা এখন ফাইবার অ্যাকাউন্ট খুলছি আর এই কোর্স শেষে যারা খুলবে তারা কি বেনিফিট কিছু হবে? বুঝিনি, আরেকবার। কোর্স শেষে না না তেমন কোনো ডিফারেন্সই হবে না, সেটা আমি বলছি। ওকে, আপনারা যারা এখন খুলেছেন কোনো প্রবলেম নাই, আপনারা জাস্ট গিগ নিয়ে অ্যানালাইসিস করতে থাকেন। আপনাদের কাজ, আপনাদের যে কাজ, আপনারা গিগ নিয়ে অ্যানালাইসিস করতে থাকেন। ওকে, আমরা অ্যাকচুয়ালি যে দিকে ফোকাস দিই সেটা হচ্ছে গিগের ইমপ্রেশনের দিকে। আমরা দেখাবো সেগুলো। ওকে, এখন আসেন যে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, তারপর আসেন দেখেন পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ সহ, সেক্ষেত্রে 25,000 গিগ অ্যাভেলেবল আছে। অনলাইন সেলার দেন, ঠিক আছে। একটা জিনিস দেখেন, এই দেখেন এখানে কিন্তু প্রো সার্ভিস যদি ক্লিক করেন সেক্ষেত্রে এতগুলো প্রো সার্ভিস দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এতগুলো না, এই প্রো সার্ভিস এইগুলাই খালি, এই যে উপরে এই কয়েকটাই। ওকে, এখন দেখেন এই যে প্রো ভেরিফাইড এই জিনিসটা পাওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার। এটার জন্য আপনার অ্যাপ্লাই করতে হয়। তারপর ফাইবার থেকে আপনার গিগগুলো তারা রিভিউ করার পর তাদের ক্লায়েন্টের সাথে তারা আরো অনেক কিছু চেক করে, মানে ইনবক্স চেক করে, তারপর হচ্ছে আপনার কাজগুলো ইন টাইমে দিয়েছেন কিনা, তারপর একুরেসি চেক করে। এগুলো চেক করার পর সব ঠিক থাকে, তখন তারা এই প্রো সার্ভিসটা দেয়। এখন তারা কবে নাগাদ দিবে না দিবে এটা সম্পূর্ণ ফাইবারের উপর, এখানে আপনার কোনো বই নেই। আমি অনেকবার অ্যাপ্লাই করেছিলাম, বাট একবারও আমি এই লেভেলটা আমি পাইনি এখন পর্যন্ত। তবে গিগ ক্রিয়েট করার সময় অনেক কিছু আছে যে আমি প্রথম দিকে এরকম আমার অনেকগুলো প্রোফাইল নষ্ট হয়েছিল এগুলো না জানার কারণে। সেটা হচ্ছে যে এরকম প্রো এই ট্যাগ এই জিনিসটা আমি ইমেজ খুঁজে পেয়েছিলাম গুগলে। তো আমি গুগল থেকে পেয়ে আমি আমি আমার ইমেজের মধ্যে এই জিনিসটা অ্যাড করেছিলাম, মানে এই প্রো লেভেলটা অ্যাড করেছিলাম, বেজমার্কটা অ্যাড করেছিলাম। তো এই বেজমার্কটা অ্যাড করেছি বলে আমার ওই গিগ কিন্তু শুধু ওই গিগ না, আমার ওই সময় যতগুলো গিগ লাইভ ছিল সবগুলা আন্ডার রিভিউতে চলে গেছিল। পরে তো যেটাতে এরকম প্রো বেসগুলো ছিল সেগুলো সবগুলো মানে ফাইবার থেকে ডিলিট করে দিয়েছে। সো আমাদের এখানেও কিছু রেস্ট্রিকশন আছে যে এমন কিছু দেওয়া যাবে না যেটা রুলস বহির্ভূত। তো এর জন্য আপনাদের কিন্তু এই যে টার্মস এন্ড কন্ডিশন গুলো কিন্তু পড়া উচিত, যদি আমরা কেউ পড়ি না টার্মস এন্ড কন্ডিশন। তবে আপাতত বেসিক ভাবে যা বললাম এগুলো হচ্ছে রেস্ট্রিকশন জিনিস, যে ইমেজের মধ্যে যে এরকম কোনো প্রো বেজ মার্ক এগুলো কোনো ইউজ করা যাবে না। এগুলা কিন্তু পরবর্তীতে রিভিউতে যখন আসে তখন কিন্তু গিগ ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমরা সামনে শিখবো এই যে এই কিওয়ার্ডটা দেখেন, যে কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ। ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে এই কিওয়ার্ডটা যেন আপনার টাইটেলে থাকে, তাহলে এই যদি টাইটেলে থাকে তাহলে দেখা গেছে আপনার এই কিওয়ার্ডটা সার্চ করলে হয়তো আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। তো আমরা এই যে এরকম ফটোশপ ডিজাইন করে এরকম একটা থাম্বনেইল বানাবো, অর্থাৎ কভার ফটো, গিগের কভার পেজটা কভার ইমেজটা বানাবো। যদিও আমি ফটোশপে এত বেশি ভালো না, এই ধরনের ইমেজ বানাতে পারবো না, বাট কিছুটা সিম্পল বা একটু কিছুটা সুন্দর হবে দেখতে এরকম ইমেজ বানাতে পারবো। লাইক এটা যদি দেখি, এই ধরনের ইমেজ এডিটিং গুলা করা যাবে। আপনাকে যদি এর থেকেও যেরকম মানে হাই কোয়ালিটি মানের আপনার যদি এরকম ইমেজ বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনার একটু গ্রাফিক ডিজাইন শিখতে হবে। আমাদের এলইডিবি থেকে তো গ্রাফিক ডিজাইনের কোর্স প্রোভাইড করা হচ্ছে, অনলাইনে দেখলে পাবেন, ইউটিউবে গেলেই পাবেন, দেখবেন। সেখান থেকে আপনি চাইলে এগুলো কোর্স করে এরকম ফটোশপ ডিজাইন কিছুটা শিখে নিতে পারেন। আর এটা কিন্তু অনেক কাজে দেয়, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে দেয়। ওকে, আমরা মোটামুটি অনেক আলোচনা করছি, আপনারা মোটামুটি যা বললাম এগুলো একটু দেখেন বাসায়। আমরা সামনে পিএইচডি করার পরে আমরা আরো ডিটেল দেখব। আর কার কোনো কোশ্চেন আছে এই প্রোফাইল সম্পর্কে? স্যার আমি এখন অ্যাকাউন্টটা কিন্তু খুলতে পারি নাই। ও আচ্ছা, আপনি
জি স্যার। ভাই একটা অ্যাকাউন্ট থেকে আমরা এসইও এজেন্ট এবং ওয়েবটা কাছে করব না। জি একটু অপেক্ষা করবেন, আমি আপনার কথা অ্যানসার দেব। ওকে ওকে User need space দিয়ে রাখতে হবে। User need space দিয়ে রাখতে হবে। কোথা আছে? কোথা আছে? জি আই থিংক এখন আপনার অ্যাকাউন্টটা হবে। আপনার যে পাসওয়ার্ড ঠিক থাকে আর পাসওয়ার্ড মেবি ঠিক আছে, যেহেতু সবুজ মার্ক আসছে আপনি চাইলে এখন জয়েন দিতে পারেন। জয়েন দিব স্যার? দিতে পারেন। আপনি এটা মনে রাখবেন, এই যে ইউজার নেমটা এটা কিভাবে দেওয়া হয়েছে এটা, এবং আপনার পাসওয়ার্ডটা যেন মনে থাকে। ঠিক আছে, পাসওয়ার্ডগুলো এগুলো আপনি লিখে রাখবেন। এখন চেঞ্জ করতে পারবো? জি আপনি এখন জয়েনে ক্লিক করতে পারেন। জয়েন দিব? দিতে পারবো। আপনি কি মনে রাখেন যে এই যে ইউজারটা দেওয়া হয়েছে এটা আপনার পাসওয়ার্ড এবার চেঞ্জ করতে স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। জি বলেন, আপনার কোশ্চেনটা বলেন। স্যার আপনি যে সাইটগুলো আমাদের সাজেস্ট করবেন এগুলো যদি শর্ট লিংক বা আদার্স কোনো সাইট থেকে থাকে আমাদের যদি লিংক প্রোভাইড করতেন তাহলে স্যার আমরা একটু ভালো হতো আর কি। আচ্ছা আমি আজকে ক্লাস শেষে এটা আমি দিয়ে দেবো আপনাদের। আমি এক এক সবগুলা লিস্ট বের করে আমি আপনাদের ফেসবুকে পোস্ট করে দেবো। আর যে আপু আপনাকে আপনারা এখন জাস্ট জয়েন দেন, জয়েন দেওয়ার পর যে যে প্রসিডিউর আছে সেগুলো একটু ফলো করেন, তাহলেই হয়ে যাবে। ওকে আচ্ছা ওকে থ্যাংক ইউ। ওকে আজকে আপনাদের অ্যাকাউন্ট নিয়ে আর কারো কোনো কথা না থাকলে হয়তো আমরা সামনের দিকে টাকাবো, কিছু টপিক নিয়ে আলোচনা করব। ভাই একটা গিগ দিয়ে আমি কি মানে একটা অ্যাকাউন্ট থেকে আমি এসইও রিলেটেড এবং ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতে পারবো না? জি পারবেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, কিন্তু আপনাকে মনে প্রবলেম হবে নাকি? কোথাও কোনো প্রবলেম হবে না। আপওয়ার্কেও এখন 3টা সিস্টেম দেওয়া আছে। ঠিক আছে, মানে আপনি অনেক ক্যাটাগরির কাজ আপনি করতে পারেন। তবে আমরা সবাই বিলিভ রাখি, শুনেন ব্যাপারটা হচ্ছে এখানে আপনি চাইলে ওয়েব ডিজাইনের আপনি মনে করেন এই গিগে অ্যাট ফার্স্ট ওয়েব ডিজাইনে কাজ করতেন, এখন হুট করে আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যারের দিকে আপনি চলে গেলেন, অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করেন। এখন আপনি এটা করতেই পারেন, আপনার স্কিল আছে, আপনি ওইদিকে সার্ভিস দিতেই পারেন। তবে আমরা বিশ্বাস করি যে একটা মানুষ এট এ টাইমে এতগুলা সেক্টরে কখনো প্রফেশনাল হয় না। যে কোনো একটা সেক্টরে মানুষ কি হয়, প্রফেশনাল হয়। তো মনে করেন আপনার যদি ওয়েব ডিজাইন রিলেটেড সার্ভিসগুলো আপনি যদি প্রোভাইড করেন তাহলে সেটা সবচেয়ে ভালো। আর যদি নাও করেন তাতেও কোনো প্রবলেম নেই, আপনি দিতে পারেন। আপনি চাইলে গ্রাফিক ডিজাইন থেকে আপনি চাইলে অ্যামাজনে কাজ করতে পারেন, আপনি চাইলে শফিফের কাজ করতে পারেন। ঠিক আছে, আগে তো ভাইয়া যেটা সমস্যা ছিল, ধরুন আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট হচ্ছে ডাটা এন্ট্রি অনেক শুরু করেছিলাম জাস্ট মানে অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট, যেটা হচ্ছে 2016 তে। জি কিন্তু ভয়ে কাজ করি হচ্ছে যে
কিন্তু আমি টোটালি কাজ করেছি ওয়েব আর এসইও রিলেটেড। জি কিন্তু হোয়ার অ্যাকাউন্টই প্রোফাইলে চেঞ্জ করি না, যে শুনছিলাম যে এটা চেঞ্জ প্রোফাইল চেঞ্জ করলে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। না না না, এখন এই দেখেন এই যে আমার এখানে সোশ্যাল মিডিয়া কাজ চলছে, এখানে আপনার ডাটা এন্ট্রি কাজ চলছে, তারপর আপনার আরো আরো এক ধরনের কাজ, সেটা হচ্ছে যে অ্যামাজনের এখানে বিয়ে এগুলো নিয়েও কাজ করি। আমি এখানে তো 3 ক্যাটাগরি কাজ করছি। এখন যদি আমি শুধু ডাটা এন্ট্রি থেকে এখন ওয়েব ডেভেলপমেন্টে প্লাস এসইও অ্যাড করি, জি এই ধরনের প্রোফাইল হয়ে যাচ্ছে একটার মধ্যে, এর কোনো প্রবলেম হবে কি? না না না, এখন বললাম তো প্রোফাইলে কোনো প্রবলেম হবে না, আপনি করতে পারেন। বাট আমরা যেটা বললাম, আমরা বিলিভ করি যে একটা মানুষ একটা সেক্টরে কি হয় পারদর্শী হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে মনে করেন আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে খুলতে চান, তো ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের কিওয়ার্ড আছে, তো আমরা ওয়ার্ডপ্রেসেরই মাল্টিপল কিছু গিগ খুলবো, মাল্টিপল কিছু কথা দিয়ে, মাল্টিপল কিছু কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? আবার দেখা গেছে আপনাকে লেভেল 1 এর পরে আপনি আরো বেশি গিগ খোলার সুযোগ পাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি আদার সার্ভিস ওপেন করেন, ঠিক আছে? বা আমাদের ফার্স্টে আমরা 7টা গিগ খুলতে পারি, আপনি দুটো খুললেন পিএইচডি দিয়ে, পিএইচডি টু এসটিএমএল, একটা খুললেন পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, আরেকটা খুললেন শুধুমাত্র আপনি ইয়া দিয়ে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দিয়ে, আরেকটা গিগ খুললেন আপনি ওই যেটা বললেন ডিজিটাল মার্কেটিং করবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার সাইটটাকে এসইও করে দিবেন, এটা তো ওয়েব ডিজাইন রিলেটেড, আপনি দিতে পারেন, ঠিক আছে? আপনি প্রবলেম নাই। হ্যাঁ না, এটা আপনি দিতে পারেন যে আপনি এই সাইটটাকে কি করবেন, সাথে এসইও করে দিবেন, আবার আপনি সাইটটাকে স্পিড আপ করে দিবেন, আবার আপনি সাইটটাকে আরো কি জানি একটা আছে, কিওয়ার্ড রিসার্চ করে দিলাম। হ্যাঁ আপনার সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারেন। তো এরকম কন্টেন্ট রাইটিংও দিতে পারেন, রাইট? আমি আপনার সাইটে কন্টেন্ট ইয়া করব, যদি এটা ব্লগ সাইট হয়ে থাকে তাহলে আমি আপনার কন্টেন্ট লিখে দিতে পারি। অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কিন্তু অনেক সময় এটাও প্রেফার করে। আমি এক আজব ক্লায়েন্ট পেয়েছিলাম, যে আমি সারা জীবন জানতাম যে মানে টিম যদি বলি, প্রেজেন্ট করি যে আমার একজন টিম আছে, তাহলে নাকি ক্লায়েন্টটা অনেক পজিটিভ রিভিউ করে বা পজিটিভ থিঙ্ক করে। আমি এক ক্লায়েন্ট পেয়েছি, আমি তাকে বললাম যে আমার টিম আছে, সে সাথে সাথে বললো তাহলে তো আমি তোমার সাথে কাজ করবো না, আমি চেয়েছিলাম একজন ফ্রিল্যান্সারকে, আমি কোনো টিম চাইনি। আমি বললাম যে টিম, আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে টিম আছে বলে এই না যে আমি তোমার কাজের রেট বাড়াবো, কিংবা টিম আছে আমি একটা আলাদা চার্জ করবো, সেটা না, তোমার কাজের যে রেট সেটাই আমি তোমার কাছ থেকে দেবো, বলকে না আমি টিম যাদের আছে তার সাথে কাজ করবো না। তো এরকম আর কি, অ্যাকচুয়ালি বহুরূপী ব্যাপার স্যাপার। তো তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা ভালো ফিডব্যাক পেয়েছি, সেটা যেটা যাদের টিম আছে, এটা যদি ক্লায়েন্টে বোঝানো যায়, রিপ্রেজেন্ট করা যায়, তখন ক্লায়েন্টটা আরো বেশি ইয়া হয়, মানে ইমপ্রেসড হয় যে ও আচ্ছা টিম আছে, তার মানে এখানে একটা বেটার কিছু কাজ তারা আশা করতে পারে। জি ভাই। ওকে ভাইয়া, জি। একটা জিমেইলে কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো? একটা জিমেলে ফাইবার অ্যাকাউন্ট একটাই খুলতে পারবেন, বাট একটা জিমেল দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি আপওয়ার্কে খুলতে পারেন, আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি আদার্স যত মার্কেট প্লেস আছে সবগুলো মার্কেট প্লেসে খুলতে পারেন, কিন্তু একটা জিমেল দিয়ে একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্টই খুলতে পারবেন। বুঝতে পেরেছেন এই ব্যাপারটা? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো ইস্যু? স্যার একটা সাজেশন দিতে চাই। জি সেটা হচ্ছে যারা এখন খুলতেছে তারা যেন তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বা আরো আদার্স অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে না, ফাইবার যেন না করে। জি জি কারণ তোমরা যদি আপনি এই প্রোফাইলটা যখন সমস্যা হলো ইনকমপ্লিট কিংবা দিয়ে আরেকটা করতে চান, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টগুলো আর অ্যাড করা যাবে না। অ্যাড করা যাবে না, রাইট রাইট। এটা একটা সুন্দর কথা বলেছেন, এটা আমি বলতে ভুলে গেছি, যে অ্যাকচুয়ালি আমি যদি আমার অ্যাকাউন্ট দেখাই, কিন্তু আমি নিজেও কখনো অ্যাড করিনি এটা। আপনাকে আমি একটা জিনিস দেখাই, আচ্ছা আমি এইভাবে না, আমি অন্যভাবে আপনাকে জিনিসটা দেখাই, দাঁড়ান। অ্যাকচুয়ালি আমাকে নজর দিতে হবে অর্গানিক সার্চ রেজাল্টের দিকে, আমাকে নজর দিতে হবে। আপনি সাপোজ যে আপনি এখানে লেখেন অ্যামাজন পিপিসি, অ্যামাজন পিপিসি আপনি একটু স্ক্রল করেন, আজকে আবার আমার গিয়ে এখানে র্যাঙ্ক করে নাই সামহাউ। আচ্ছা যদি অনলাইন সেলার দেই,
আচ্ছা, আজকে আমি সকাল থেকে আমার প্রোফাইলে আমি লগ ইন করিনি, দ্যাটস ওয়াই এটা আজকে র্যাঙ্কই করছে না। বা আমি যদি এখন এখানে যদি লিখি পিএইচডি, আচ্ছা আরেকটা যেটা ছোট আমি এখন দেখাতে যাচ্ছি না, বাট এখানে আপনার যদি এখানে সার্চ এতদিন আজকে আমার সকাল থেকে আমি প্রোফাইলটাই লগ ইন করিনি, এর জন্য আপনাকে বলেছি প্রোফাইল লগ ইন রাখা বাধ্যতামূলক কাজ পেতে হলে। যদি অ্যামাজন যদি লিখে অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন, এই দেখেন, ঠিক আছে, তো এটা ফ্রন্ট পেজে কিন্তু এখানে শো করছে। তো আমি কিন্তু আমার নিজের প্রোফাইলও এখন পর্যন্ত ইয়া করিনি, যে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট এগুলো কিন্তু আমি এখনো অ্যাড করিনি। তো কারণ হচ্ছে যে কারণ যে কোনো মোমেন্টে অ্যাকচুয়ালি বললাম তো যে এখানে ক্লায়েন্টের একবার যদি ব্যাড রিভিউ পড়ে সেই অ্যাকাউন্ট দিয়ে কাজ বের করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, মানে সেটার রেটিং আপ করাটাই অনেক টাফ ব্যাপার হয়ে যায়। তো দেখা গেছে আমি সবসময় আমি এটা প্রিফার করি না যে আপনারা বারবার প্রোফাইল চেঞ্জ করেন, আপনারা চেষ্টা করেন কোয়ালিটিফুল কাজ রাখার জন্য। যে আমি যদি আমার ইয়াতে যাই, প্রোফাইলে যাই, একটু খেয়াল করেন যে এখানে এই দেখেন আমার জাস্ট ফেসবুক আর মানে ফেসবুক অ্যাড করেছে, বাকি কিন্তু কোনো অ্যাকাউন্টে আমি এখনো তেমন কোনো কিছু অ্যাড করিনি। সো আপনারা চেষ্টা করেন যে এখানে ইয়া করার জন্য, যে অ্যাকাউন্ট এগুলা অ্যাড না করার জন্য, কারণ যদি এখানে অ্যাড করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা আর ওই ফেসবুকের ওই অ্যাকাউন্ট আর অ্যাড করতে পারবেন না। পারবেন তখন আবার এই অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ রিমুভ করে দিয়ে, মানে সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে দেন আপনি ইয়া করতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সো এগুলা আমি প্রিফার করি, এগুলা অ্যাকচুয়ালি তেমন কোনো হ্যাঁ অ্যাকাউন্টে কমপ্লিটলি ডিলিট করে দেয় তাহলে না, এটা হওয়ার কথা। তাহলে মনে এখন সিস্টেম পরিবর্তন করতে পারে, যেমন আগে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সিস্টেম ছিল একদম শুরুতে, আমি রিসেন্ট একজনেরটা দেখলাম অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সিস্টেম হচ্ছে ফার্স্ট অর্ডার যখন আপনি পাবেন, এটা এটা এখানে মানে এক এক সময় এক এক রকম থাকে। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার যখন আপনি পাবেন কমপ্লিট করবেন, আপনি যখন সেকেন্ড অর্ডার যখন কমপ্লিট হবে, সেকেন্ড উইথড্র যখন করতে যাবেন তখন কি আপনার কি চাবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাবে। ফার্স্ট উইথড্রতে আপনার কোনো ঝামেলাই করবে না, আপনার কোনো ভেরিফিকেশন চাবে না, আপনার কিছু চাবে না। নাম্বার 2, যে আপনার কি বললাম যে আপনি ফার্স্ট উইথড্রতে আপনার কোনো ঝামেলা করবে না, সেকেন্ড উইথড্র যখন আপনি করতে যাবেন তখন কি আপনার কি যাবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন যাবে। আর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে মোবাইল দিয়ে, একদম লাইভ ছবি তুলতে হবে আপনাকে, এবং সেটা ফায়ারফক্স ব্রাউজারে মানে ক্রোম ব্রাউজারে সেটা কাজ করে না, সেটা ফায়ারফক্স ব্রাউজারে কাজ করে। এইটা নিয়ে আমি অনেক ভয় পেয়েছিলাম যে মাত্র 14 দিনের আমার একটা সময়, আমার একটা নতুন একটা প্রোফাইল, এটা আমার নতুন একটা প্রোফাইল। তো আমার আগে আমার ওয়েব ডিজাইন একটা আছে, তারপর আরেকটা প্রোফাইল আমার, যাই হোক আমি 3টা প্রোফাইল মেনটেন করি। তো যাই হোক এখন আপনি দেখেন যে এখানে আমার এক ক্যাটাগরি কাজ আমরা করি, যেটা হচ্ছে অ্যামাজন নিয়ে কাজ করি আর কি এখানে। তো যাই হোক এখন আপনার যেটা বলতে চাচ্ছি যে এই অ্যাকাউন্টে যখন ভেরিফিকেশন আমি যখন করতে গেলাম তখন আপনার ইয়া ছিল যে একটা মোবাইলে একটা লিঙ্ক দিয়ে বললো মোবাইল দিয়ে আমাকে কি করতে হবে, লাইভ ছবি তুলতে হবে, এবং একটা আমার যে ভোটার আইডি সেই ভোটার আইডির ছবিটাও আমার এভাবে ধরে রাখতে হবে। অ্যাকচুয়ালি আমি আপনাকে যদি সিনটা দেখাই, আপনি আমার ক্যামেরাটা আমি অন করছি, আপনারা একটু আমার দিকে তাকাবেন। এখনকার ভেরিফিকেশনের সিস্টেম হলো এরকম, লাইক আই থিঙ্ক আপনারা আমার দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে করে ধরতে হয়, মানে আমার ফেসের সাথে এইভাবে করে আমার ভোটার আইডিটা ধরে দেন ছবিটা তুলতে হয়, ক্লিয়ার একটা ফেস তুলতে হয়, দেন তো আলাদাভাবে আপনারা কি দেখতে পেয়েছেন? এখন দেখতে পাচ্ছেন? এই দেখেন এইভাবে করে আমাদের এখন মানে ভেরিফিকেশন করতে হয়, মানে ফেসের সাথে আমার ভোটার আইডি পাশে রাখতে হয়, মানে আমি মানে ওরা যেন বুঝতে পারে এটা পেওনিয়ারে এখন সেম সিস্টেম, যে এইভাবে করে ধরে আমাকে ছবিটা তুলতে হয়। ওকে, পেওনিয়ারে আমরা যখন অ্যাকাউন্ট খুলবো, আমরা তো টাকাটা উইথড্র করব, সেটা ব্যাংকের মাধ্যমে করতে পারি, কিংবা ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে আপনার পেওনিয়ার, আমরা পেওনিয়ারটাকে ব্যবহার করতে পারি। তো যাই হোক এটা আপনারা এই সিনটা আপাতত আপনি মনে রাখেন যে এগুলো আগে ছিল না, এই সিস্টেমগুলো আগে ছিল না, এখন এগুলো নতুন করে অ্যাড করা হয়েছে এই সিস্টেমগুলো, এই সিকিউরিটিগুলো। তো এইভাবে করে আপনাদের সেকেন্ড উইথড্রতের সময় কি করতে হবে, ফাইবার ভেরিফিকেশন চাবে,
এখন তখন হয়তো আমি নাও থাকতে পারি, বাট এই যে আজকে ভিডিওতে আমি যে আপনাদের যে জিনিসগুলো দেখালাম এগুলো হয়তো আপনার কাছে থাকবে, আপনারা এটা ফলো করবেন যে এই পলিসিটা ওটা হতে পারে। যেটা বলে দিয়েছি, হয়তো দেখবেন যে ওই লিঙ্কটা, যে লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে ফাইবার প্রোভাইড করবে আপনাকে, যে এই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেন, সেই লিঙ্কটা হয়তো আপনার ক্রোমে কাজ নাও করতে পারে, তাহলে সেটা ফায়ারফক্সে ট্রাই করবেন। আমি এটা নিয়ে প্রায় 1 সপ্তাহ দেরি করেছিলাম যে কেন, পরে হঠাৎ করে মনে হলো আমি একটু ব্রাউজার চেঞ্জ করে দেখি। আপনাকে এটা 14 দিনের টাইম দেবে, 14 দিনের মাঝখানে আপনাকে কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। এই গেল হচ্ছে আপনার ভেরিফিকেশনের ব্যাপার, ফার্স্ট স্টেপ। এখন আসেন, আগে এটা ছিল না, আগে আমরা প্রথমে 7টা গিগ খুলতে পারতাম, কোনো প্রবলেম হতো না। এখন আপনার একবারে 7টা গিগ খোলা যায় না, আপনাকে প্রথম 3টা গিগ খুলতে দিবে। 4th নাম্বার গিগ যখন খুলতে যাবেন তখন আপনাকে ইংলিশ টেস্ট দিতে বলবে, মাস্ট বি আপনাকে কি করবে, ইংলিশ পরীক্ষা দিতে বলবে। আমি আমার প্রোফাইলে ইংলিশ পরীক্ষা আমি দিয়েছি, ঠিক আছে। তো অন্যান্য প্রোফাইলগুলোতে আমি 7 উপরে পেয়েছি, এই প্রোফাইলটাতে আমি 6.5 পেয়েছি। এই দেখেন, ইংলিশ পরীক্ষা আমাকে দেওয়াই লাগে, আমাকে এটা বাধ্য, আমাকে এটা ফোর্স করেছিল যে আপনার ইয়া করতে হবে, যে কি জানি 4th যদি গিগ খুলতে যাই তাহলে আমাকে আগে ইংলিশ টেস্ট দিয়ে দেন আমাকে 4th গিগ খুলতে দিয়েছে। তবে এটা লকডাউনের আগে খোলার চেষ্টা করেছি, তখন ছিল এরকম যে আমাকে ইংলিশ পরীক্ষা দিতে হবে। পরে যখন আবার সবকিছু ফ্রি হলো, মানে মাস 3 আগে আবার হঠাৎ করে ট্রাই করলাম, তখন থেকে আবার এমনি গিগ খুলতে দিচ্ছে, আমাকে আর ইংলিশ পরীক্ষা দেওয়া লাগে না। তো এটা হতে পারে, যখন ফাইবার যেটা রিকমেন্ড করবে আপনাকে তখন সেটা প্রোভাইড করতে হবে। সো এর জন্যই আপনাকে সবকিছুই কি করতে হবে, একেবারে মনে করেন আপনার যে প্রোফাইলের নাম, লাইক আমি এই যে এখানে আসেন, সিকিউরিটিতে না, হ্যাঁ সিকিউরিটিতে না, বিলিং ইনফরমেশন, একটু বিলিং ইনফরমেশনে কি খেয়াল করেন। এই যে এখানে আপনার ভোটার আইডিতে যেরকম করে নাম থাকবে ঠিক সেরকম করে আপনাকে কি দিতে হবে, এখানে নাম এবং ঠিকানা ব্যবহার করতে হবে, ঠিক আছে। বিশেষ করে নামটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন ফুল নেম ব্যবহার করবেন, একেবারে ভোটার আইডিতে যে ফুল নেম আছে যেভাবে আছে ঠিক সেরকম ভাবে ফুল নেম ব্যবহার করবেন, ওকে। এটা যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে। কিন্তু ভাই ইউজার নেমে তো ফুল নেম ইউজ করতে পারতেছি না, ইউজার নেম দরকার নেই, ইউজার নেম এটা জাস্ট আপনার ডাক নামের মতো, ইউজার নেম তেমন কোনো ম্যান্ডেটরি কোনো ইস্যু না, ওকে। আর ভাই ভোটার আইডি কার্ড যদি না থাকে, মানে এখন পাইনি, ভোটার আইডি তো ভোটার আইডি পাননি, তাহলে যার ভোটার আইডি আছে তার নামে খুলবেন, বুঝতে পেরেছেন? মানে অন্য ভোটার আইডি কার্ড হলে প্রবলেম নেই। হ্যাঁ, অন্য কার্ডও হলে প্রবলেম হয়, কিন্তু ওই যে ভেরিফিকেশনের সময় তাকে দাঁড়া করাতে হবে, এমন কাউকে নিয়ে নিন, ঠিক আছে, যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সময় থাকতে পারবে। কারণ ওই যে এভাবে করে বললাম না, ফেসের পাশে আইডি কার্ডটা ধরে দাঁড়াতে হবে, দেন ছবি তুলতে হবে, ক্লিয়ার? হোল্ডিং এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটা জিনিস ভাই, জি, সেটা হচ্ছে যে মানে আমার যে কোনো ফাইবারে হোক আর আপত্তি হোক, যে কোনো জায়গাতে আমার নাম যেটা অরিজিনাল নেম এমডি আবুল হাসান, জি, এইটা সব জায়গায় ঠিক থাকলো, ইউজার নেম তো সব জায়গায় সেম থাকতে পারে না, তাই না? না, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, প্রবলেম নেই, ইউজার নেম এক এক রকম হতে পারে, এটা সমস্যা না, ঠিক আছে ভাই। অনলাইন কপি দিয়ে কি ইয়া করা যাবে? অনলাইন কপি দিয়ে, অনলাইন কপি দিয়ে এই ব্যাপারে আমি আপনাকে অনলাইন কপি এই ব্যাপারে আমি সঠিক কোনো তথ্য দিতে পারবো না, কারণ এই ব্যাপারে আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, ঠিক আছে। অনলাইন কপি না, আপনাদের যাদের ভোটার আইডি নেই, আমি একটা সহজ সলিউশন দিচ্ছি। আপনাদের যাদের ভোটার আইডি নেই, আমি আমি যখন 2017 সাল, তখন আমার বয়স কম, 2016 সাল ওই সময়কালে, হ্যাঁ, তখন আমি নিজে ভোটার আইডি পাইনি, তখন আমি আমার বড় বোনের ভোটার আইডি দিয়ে আমি আমার প্রোফাইল চালাইছি একদম ফার্স্টে, ঠিক আছে। তারপরে যখন আমি আমার ভোটার আইডি পেলাম, তখন আমি আমার আইডি দিয়ে অ্যাকাউন্ট করেছি, বুঝতে পেরেছেন? স্যার কিসের অ্যাকাউন্ট? ফাইবার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার পিওনিয়ারের অ্যাকাউন্ট, ঠিক আছে। পিওনিয়ার অ্যাকাউন্টটা আমার নামে এখনো নাই, আমি যে পিওনিয়ার অ্যাকাউন্ট যেটা ব্যবহার করি ওটা আমার এখনো সেই আমার বোনের নামেই আছে এখনো, বুঝতে পেরেছেন? ওই পিওনিয়ার আইডি আমি এখনো ব্যবহার করি। সরি, ওটা আমার মায়ের নামে। তো কিছুদিন আগে আমার 4 বছর শেষ হয়ে গেছিল, আমার নতুন করে কার্ড অর্ডার করা লাগতো, তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট আমার নতুন করে ভেরিফিকেশন চাচ্ছে। তো আমি তখন দেখলাম ভেরিফিকেশন আগে জাস্ট ছবি তুলেই দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু এখন সিস্টেম হচ্ছে ছবি তো তুলতেই হবে, নাম্বার 2 আমাকে ছবি ধরে দাঁড়াইতেও হবে, যার কার্ড
সে ধরে দাঁড়াবে। তো আমি আমার মার নামে যেহেতু ওই পিওনিয়ার অ্যাকাউন্টটা খুলেছিলাম, তো দেখা যাচ্ছে আম্মুকে আমি এইভাবে দাঁড়া করায় ছবি তুললাম, পরে তারা ইয়া করলো, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলো, আর সেকেন্ড টাইমের মতো পরে আমাকে তারা কার্ড পাঠালো। সো এখন দেখা গেছে মা যদি আমার মারা যায় সাপোজ, আমি আর ওই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবো না আই থিঙ্ক, যদি এই পলিসি থাকে। এটা তাদের একটা পলিসি যে একটা মানুষ মারা গেছে, একটা মানুষ নেই, তার অ্যাকাউন্টটা এখন অন্য কেউ ইউজ করবে বা এরকম কিছু। যেমন বাংলাদেশের ব্যাংকে কি হয়, কেউ মারা গেলে সেই অ্যাকাউন্টটা ট্রানজাকশন করা যাবে না, সেই অ্যাকাউন্টটা ট্রানজাকশন হবে না, সেটা অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। সেম থিং অনলাইনেও তারা এই জিনিসটা থিঙ্ক করেছে যে একটা মানুষ যদি না থাকে, মারা যায়, তাহলে তার অ্যাকাউন্টের কি হবে। তো তখন তারা এইভাবে করে আটকাবে যে এই অ্যাকাউন্টে এখন যদি মানুষ সহ না ছবি তুলতে পারি, তখন বুঝবে যে এই লোকটা ডেড, এই লোকটা এখন আর মানে এই লোকের অ্যাকাউন্ট আর রাখবে না তারা। আই জাস্ট এটুকুর জন্য। জি বলেন। ভাইয়া আমি যদি ভেরিফিকেশন একজন আইডি করি পরে চেঞ্জ করা যাবে না কাউকে আবার ভেরিফিকেশন করা? না না না, আপনার একবার যেটা দিয়ে ভেরিফিকেশন করবেন সেটা দিয়েই করতে হবে। এর জন্যই তো আমি আপনাদের বলছি অ্যাকাউন্ট খোলা খুবই, মানে যখন তখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন না, এটা খুবই সেন্সিটিভ জিনিস। আপনারা কেউই যখন তখন কোনো অ্যাকাউন্ট করবেন না, অ্যাকাউন্ট প্রপারলি না জেনে অ্যাকাউন্ট খুলবেন না, কেউই পিওনিয়ারে ট্রাই করবেন না। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এগুলো হচ্ছে মামুলি অ্যাকাউন্ট, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনি 100টা খুলেন, ঠিক আছে, এগুলো কোনো বিষয় হবে না। বাট আপনি যখন পিওনিয়ার অর্থাৎ একটা ব্যাংকিং সাইটে অ্যাকাউন্ট খুলবেন, একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলবেন, খুব সাবধান। একটা নাম, একটা জিমেল নষ্ট হওয়া মানে অনেক কিছু তখন, ঠিক আছে। কারণ জি ফেসবুকে লকন ভোটার আইডি দিয়ে ভেরিফিকেশন করছে প্রবলেম। হ্যাঁ সেটাই, কিন্তু আমরা এগুলাতে কিন্তু আর করতে পারবো না সেটা। ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক তো আরো কঠিন মার্কেট প্লেস, ঠিক আছে। আপওয়ার্কে ইন্টারভিউ দিতে হয় লাইভ, আপনাকে আপওয়ার্ক থেকে ডিরেক্টলি কোশ্চেন করা হবে যে আপনি এই মনে করেন আপওয়ার্কে অবশ্য সচরাচর অ্যাকাউন্ট করা যায় না, সব ক্যাটাগরিতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, এখন অ্যাকাউন্ট করার সিস্টেম আছে। তো যদি অ্যাকাউন্ট করতেও হয় বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ যদি করেও, আপনাকে লাইভ ইন্টারভিউ দিতে হবে তাদের সাথে। সো আমার ওটা একটা গ্রেট এক্সপেরিয়েন্স ছিল যে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। তো আমাকে জি একদম ভিডিও কলে ইন্টারভিউ দিতে হয় আপওয়ার্কে। আমি একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেছি, মানে অ্যাপ্রুভ করছি 75% কম। জি মানে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট আমি নিজে খুলেছি, জি 75% কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা, 75% কমপ্লিট। আর বাকি কি কমপ্লিট হয়নি সেটা একটু দেখবেন, তাহলে সেটা কমপ্লিট করে দিবেন। তো ভাইয়া জি হ্যালো জি ভাইয়া, আমি একটা কাজে একটু বাইরে এসে এতক্ষণ ছিল, মানে আমার একবার থাকা সম্ভব হচ্ছে না ক্লাসে, কিন্তু আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিতেন। জি বলেন, আইডিটা বলেন। 28 অসীম মণ্ডল। ওকে দিয়ে দিচ্ছি। আমার হয় নাই। জি হ্যালো জি আমার অ্যাটেন্ডেন্সটা ছিল আমি 11টা দিকে জয়েন করেছি। না আমি এখন অ্যাটেন্ডেন্স নেইনি, হ্যাঁ আমরা নিব সামনে, যাদের আর্জেন্ট ইস্যু আমি তাদেরটা দিয়ে দিচ্ছি। সো আজকে স্যার ফাইবারে তো না তারা স্যার কি এখনই মানে ভেরিফিকেশন করতে হবে, একটু আগে যা বললেন না এখন ভেরিফিকেশন এখন না, ওটা তো আমি বললাম এখন ভেরিফিকেশন কখন, যখন আপনি সেকেন্ড উইথড্র করতে যাবেন তখন, বুঝতে পেরেছেন। আপনি একটা ফার্স্ট অর্ডার পেলেন, আপনার অ্যাকাউন্টে আজকে একটা অর্ডার আসলো, আপনি এটা কমপ্লিট করলেন, হ্যাঁ আপনি সেকেন্ড আরো একটা অর্ডার আসলো, আপনি সেটাও কমপ্লিট করলেন, কিন্তু এই যে সেকেন্ড আপনি ফার্স্ট অর্ডার যখন কমপ্লিট করলেন তখন সেটা উইথড্র দিয়ে ফেললেন। সাপোজ আপনি এখন সেকেন্ড অর্ডার কমপ্লিট করবেন, সেকেন্ড উইথড্র দিতে যাবেন, সেকেন্ড উইথড্র দিতে গেলে কিন্তু তখন আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন যাবে, সাথে সাথে যাবে, বুঝতে পেরেছেন। জি স্যার বুঝছি, এখন তাহলে মানে ভেরিফিকেশন করতে হবে না এখন আপনার আর কোনো ভেরিফিকেশন নেই, এখন আপনি এখন আপনার এনআইডি মানে কিছু লাগবে না, আপনার সেকেন্ড অর্ডারে গিয়ে লাগবে, মানে সেকেন্ড অর্ডার কমপ্লিট হওয়ার পরে আপনার এনআইডি লাগবে, ঠিক আছে। জি স্যার তাহলে এখন মানে এইভাবে রেখে দেব। হ্যাঁ এইভাবেই রেখে দেন, জাস্ট প্রত্যেক ওই যে বললাম না কি কি করবেন, আপনার একটু সার্চ বক্সে যান, আদার্স পিপলের গিগগুলা চেক করেন। যেমন ধরেন আমরা পিএইচডি ডিজাইন এখন সামনে করব, এই যে সবসময় বলতেছি
পিএইচডি থেকে এইচটিএমএল কনভার্ট করব আমরা, পিএইচডি থেকে এইচটিএমএল কনভার্ট করব। আপনারা এইগুলা লেখা সার্চ করেন ওই ফাইবারে, দেখেন ওরা কি কি সার্ভিস দিচ্ছে, ওদের ডেসক্রিপশনগুলোতে কি কি লেখা আছে, ওরা 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 ওদের দেখেন ওদের কি কি ক্যাটাগরিতে, এই যে আপনাদের তো এগুলো আগের ভিডিও তো দেখালাম, আবারও দেখাচ্ছি, যে আপনাদের জাস্ট খালি এগুলো রিসার্চ করেন, এখন আর কিছু করতে হবে না, বাকি কাজ আমরা পরে করব। জাস্ট এখন খোলার দরকার ছিল, আপনাদের মার্কেট প্লেসে ধারণা দেওয়ার কথা বলা হয়েছিল, আমি সেগুলোই করেছি খালি। ধরেন আপনি পিএইচডি টু এইচটিএমএল, হ্যাঁ এটা কি করবেন, এটা দেখেন কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করলাম, এখানে দেখেন অনেক গিগ আসছে। এই ফার্স্টের যে গিগগুলো আছে আপনি এইগুলাই ওপেন করেন, এইগুলো ওপেন করে করে দেখেন, এই যে অনেকগুলা কাজ করছে, যারা বেশি বেশি করে কাজ করছেন আমরা তাদের অন করে দেখি, 24টা কাজ করছে, 74টা কাজ করছে, 30, অ্যাকচুয়ালি এরা কিন্তু কাজ করছে আরো অনেক হয়তো রিভিউ দেয় নাই, যার কারণে হয়তো এটা কম দেখাচ্ছে। এদের প্রোফাইলে গেলে দেখবেন যে অনেক কাজ অ্যাকচুয়ালি। এটা দেখি, হ্যাঁ এই দেখেন, এই দেখেন পরে দেখেন ও এখানে কি কি বলছে, কি 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 করবে, এখানে অনেক ট্রাম পাবেন, এই ট্রামগুলোর সাথে আপনি পরিচিত হওয়ার চেষ্টা করবেন, অনেক ট্রাম পাবেন। দেখেন ও এখানে কিভাবে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিক এসে কি দিবে, ক্রিয়েট ওয়ান সিম্পল এইচটিএমএল ইমেল টেমপ্লেট, ঠিক আছে এটাকে ইমেল। আচ্ছা আরেকটা জিনিস আপনাকে বলি, ইমেল টেমপ্লেট সম্পর্কে কারো আইডিয়া আছে? ইমেল টেমপ্লেট সম্পর্কে কারো আইডিয়া আছে? কিছুটা আছে। ইমেল টেমপ্লেট এটা দিয়ে কিন্তু প্রচুর কাজ পাওয়া যাবে, কারণ এটাতে আপনার কম্পিটিশন অনেক কম, আপনাদের জানতে হয় এই টার্মগুলা। এই দেখেন আমি এগুলা অ্যাকচুয়ালি শেষের ক্লাসে বলতেছিলাম, ইমেল, দেখেন ইমেল টেমপ্লেট ইন এইচটিএমএল সার্চ করেন, মাত্র 6000 গিগ কাজ পাবেন। গিগ খুলে ফেলেন আজকে, যারা এইচটিএমএল এর ডিজাইন পারেন তারা আজকে এই কিওয়ার্ডটা দিয়ে আপনারা গিগ খুলে ফেলেন, কাজ পেয়ে যাবেন, ঠিক আছে যাদের অলরেডি প্রোফাইল আছে। ইমেল টেমপ্লেট, ওকে এরকম আরো অনেক কিছু আছে, আমি আপনাদের দেখাবো সামনে, ওই যে ধামাকা ক্লাসগুলোতে দেখাবো, এগুলা কিছু কিছু দেখাচ্ছি আর কি এগুলা। তো ইমেল টেমপ্লেট এটা দেখেন, ইমেল টেমপ্লেট গুলো দেখতে কেমন হয় সার্চ করেন। আপনার সাপোজ ধরুন আপনি জানেন না ইমেল টেমপ্লেটটা, অ্যাকচুয়ালি কাজ সব একই, খালি নাম জানতে হয়, এই কাজটার নামটা কি, সরি কোথায় আমি কোথায় সার্চ করলাম, এই যে এখানে ইমেল টেমপ্লেট। আচ্ছা আপনাকে ইমেল টেমপ্লেট লাইভ দেখাই, এরা এগুলো সাধারণত ওই যে যারা হোস্টিং প্রোভাইড করে কে বলতে পারবে এটা কি কাজ, কে বলতে পারবে এটা কি, কে বলতে পারবে এই জিনিসটা কি? হ্যাঁ ইমেল সিগনেচার, গুড। আপনাদের ইমেল টেমপ্লেট থেকে এই যে এটা দেখেন, এটাকে বলা হয় ইমেল টেমপ্লেট, ঠিক আছে। তো আচ্ছা আমরা দেখবো এগুলা, হ্যাঁ আমরা সামনে দেখবো, আমাদের সামনে আমরা মোটামুটি মানে আমাকে এই 2 দিন ধরে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সো এই জন্য মানে আমি একটু আমার ফ্লো থেকে আমি একটু বের হয়ে গেছি, যে অ্যাকচুয়ালি আপনাদের এগুলো সমস্ত কিছু আপনারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখছেন যে আমি প্রথমে একটা জিনিস আলোচনা করি, তারপরে সেগুলো প্র্যাকটিক্যাল দিকে যাই, আবার নতুন কিছু করতে গেলে আবার প্রিভিয়াস গুলোকে টেনে এনে তারপর করি। তো আমার কাজের ধরনটাই ছিল এরকম, কিন্তু তারা আমার কাজের ফ্লোটাকে একটু নষ্ট করে দিল, তো আমাকে এখন অনেকভাবে অনেক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তো এখন আমাকে সেগুলো একটু ফলো করতে হবে স্ট্রিক্টলি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এখন একটু ফাস্ট আগাতে হবে, তাদেরকে আপনাদেরকে আর্নিংস এর পিছনে জোর দেওয়া হচ্ছে, মানে জোর দিতে বলা হয়েছে বেশি, তো আমি আমাদের তারপর আপনাদের মেন্টরিং এর দিকে জোর দেওয়া হচ্ছে বেশি, তো যেন আপনাদের যেন কোনো ইয়া না থাকে, কোনো কোশ্চেন না থাকে,
যত কোশ্চেন আছে আমরা যেন সলভ করতে পারি। জি মানে আগে তো প্রপারলি শিখতে হবে আমাদের সবকিছু। রাইট শিখতে হবে, রাইট আগে। ঠিক আছে, তো এই যে এগুলাকে বলা হয় ইমেল টেমপ্লেট। এই ইমেল টেমপ্লেট আপনি HTML এর মধ্যে ডিজাইন করে দিবেন ক্লায়েন্টকে। ওকে, তারপর ক্লায়েন্ট সেটা দিয়ে কি করবে, ইমেল মার্কেটিং করবে। ওকে, তো আমরা আরো কিছু জিনিস দেখি। ভাইয়া জি বলেন। আমরা এই ক্লাসগুলো থেকে যা শিখছি আগে কি ইমেল টেমপ্লেট করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। জাস্ট ডিজাইনটা তাকে করে দিবেন, এই ডিজাইনটা। ঠিক আছে, আপনাদের যে অলরেডি কতটুকু শিখাইছি সেটা যদি একটু লাইভ প্রজেক্ট করি তাহলে হয়তো কি অনেকটা বুঝতে পারবেন। অনেক কিছু শিখে ফেলছেন কিন্তু আপনারা কিন্তু চাইলে অনেক কিছু ডিজাইন করতে পারবেন। আজকে আমরা যেমন একটু পরে আমরা মেনু করব একটা, হ্যাঁ মেনু, যত রকমের মেনু হতে পারে আমরা ইনশাআল্লাহ সবগুলো করব। ঠিক আছে, আমরা একটু পরেই মেনু নিয়ে আলোচনা, একটা ক্লাস করে আমরা ক্লাসটাকে শেষ করে দেব। স্ট্যান্ডার্ড চার্ট ছাড়া আমি আর কোনো ইয়া পাচ্ছি না। আচ্ছা যাকে, তো একটা স্যাম্পল যেটা দেখাতে পেরেছি এটাই বেশি। তো ইমেল টেমপ্লেট হলো এরকম দেখতে। তো আপনারা ইমেল টেমপ্লেট এই কিওয়ার্ডটা আজকে জেনে গেলেন। এই ইমেল টেমপ্লেট দিয়ে আপনারা গিগ খোলেন, ইনশাআল্লাহ কাজ পাবেন। ওখানে গিগের কম্পিটিশন কম, আপনারা কাজ পাবেন। একটু হোল্ড করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। জি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যে ব্যাপারটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি সাপোজ ধরেন আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, রাইট, বা আপনি অ্যাকাউন্ট, আপনি একজন ভালো অ্যাকাউন্টেন্ট, রাইট। এখন আপনি করতে যাচ্ছেন, আপনি আপনার অনার্স কমপ্লিট করতে যাচ্ছেন। এখন একটা সাবজেক্ট আছে যেটা কিনা আপনি আগে থেকে অভিজ্ঞ, এর অর্থ এই না যে আপনাকে ওই পরীক্ষাটা আপনি অ্যাটেন্ড না করলেও চলবে। আপনাকে আমি সিম্পল জিনিসটা বোঝানোর যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি ভালো পারছেন, এটা অবশ্যই প্রশংসার যোগ্য, এবং আমি নিজেও খুশি যে এরকম স্টুডেন্ট আমি পেয়েছি, হ্যাঁ, এবং এটা নিজেও গর্বিত। বাট আপনাদের একটু চেষ্টা করতে হবে। হয়তো এখন পারেননি, কাজের ঝামেলা ছিল, বা পরবর্তী যেগুলো দেওয়া হবে এগুলোতে অ্যাটেন্ড করা। ঠিক আছে, জি 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 ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা দেন, এটা হচ্ছে আশা যে ফাইনালি দেন, এলো কথা। ঠিক আছে, দেখবেন যে অনেক কিছু আছে, যেমন আমি নিজেও ট্রেনার, হয়তো আপনাদের কাছে ট্রেনার নামে পরিচিত, বাট আমি নিজেও কিন্তু এখনো শিখি। হ্যাঁ, সিম্পল জিনিস মাঝে মাঝে করতে গেলে সবাই শিখি, রাইট, এটা হচ্ছে বিষয়, যে সমস্ত কিছুর মধ্যে শেখার আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। ওকে, জি বলেন, কে কি বলতেছিলেন একটু বলেন। হ্যালো, স্যার বললাম যে গিফট খুলতে পারেন আপনি, যে যে ইমেল টেমপ্লেটে গিফট খুলতে বলেন। আচ্ছা যাক, পারে না। আচ্ছা ওটা পরে আলোচনা করবো, এখন না। ঠিক আছে, এখন আমি আর এই গিগ টিক খোলা নিয়ে, অ্যাকাউন্ট নিয়ে আর কোনো কথা বলতে যাচ্ছি না। তো আপনাদের এমনি আই থিঙ্ক আপনারা জাস্ট অনেক কিছু আজকে দেখালাম, জাস্ট আপনাকে জাস্ট খালি দেখেন, অভিজ্ঞতা নেন, আর কিছু না, খালি জাস্ট ঘুরে আসেন ওই সব জায়গা থেকে। ঠিক আছে, আমরা সময় মতো খুলবো।
আমরা এখন এগুলো কিছু না, যদি না এটা না খুলে হবে এখন সবচেয়ে বেটার। জেনে রাখলেন এরকম কাজ হতে পারে, ইমেল টেমপ্লেটের কাজ হতে পারে, আমি লাইভ ইমেল টেমপ্লেটের কাজ করেছি, ঠিক আছে। তো এবং ওগুলাতে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যাবে, কারণ ওগুলাতে মানুষ আসলে এই দেখেন মানুষ জানে খালি ওয়ার্ডপ্রেস এত পরিমাণ ওয়ার্ডপ্রেসের গ্রুপ খুলে আরো যে কাজ হতে পারে। তারপরে যে একটা জিনিস হিন্স দেখালাম আপনাকে, যে একটা ইমেলের নিচে এরকম একটা মার্ক করে দেখলাম, এটাকে কি বলে, একজন বলেছেন সিগনেচার, ঠিক আছে। সিগনেচারেরও হিউজ জব আছে, ঠিক আছে, ওটাও HTML দিয়ে বানানো হয়। এটার নাম হচ্ছে HTML সিগনেচার। এই দেখেন HTML সিগনেচার, ঠিক আছে, দেখেন এই দেখেন এগুলাকে বলা HTML সিগনেচার। এই যে এগুলা থেকে বুঝতেছেন একটা ভিজিটিং কার্ডের মতো, অর্থাৎ একটা ইমেলের নিচে এগুলা আমাদের দেশে ফলো করে যারা কর্পোরেট জগতের মানুষ, তারা এই সমস্ত টেমপ্লেট মানে এই ধরনের সিগনেচার ব্যবহার করে। দেখবেন যে প্রায় ইমেলের নিচে এরকম একটা সিগনেচার দেখতে পাবেন, ওর একটা ভিজিটিং কার্ডের মতো। যেমন আমি যদি আজকে ওনার অফিসে যেতাম, কি করতো, ওনার সাথে পরিচিত হলাম, পরিচিত হওয়ার পর ওনার একটা কার্ড আমাকে দিয়ে দিত, তাহলে মেইলে এই জিনিসটা দেওয়া যায় কি করে, এই কার্ড জিনিসটা দেওয়া যায়, এটাও HTML দিয়ে বানানো। বুঝতে পেরেছেন, ইমেল সিগনেচার বলে এটাকে। সো অলরেডি কিন্তু আপনারা আজকে নতুন আরো 3টা জিনিস নাম জেনে গেলাম। তো আমরা এই জন্য বলছি আমরা একটা পোর্শন শেষ করি, ইনশাআল্লাহ আপনারা কাজ পাবেন, আপনারা লেগে থাকেন, আপনারা কাজ পাবেন, কেন কে বলছে পাবেন না, ঠিক আছে। আপনারা অর্গানিক ভাবে আপনাদের গিগ র্যাঙ্ক করবেন ইনশাআল্লাহ। জি প্রত্যেকটা ইয়ের জন্য আলাদা আলাদা গিগ খুলতে হয়, যেমন ইমেল টেমপ্লেটের জন্য একটা গিগ, রাইট ডিজাইনের জন্য একটা গিগ, রাইট। নিশ নামে একটা শব্দ আছে, হ্যাঁ, ইংলিশে, অর্থাৎ ইংলিশে অ্যাকচুয়ালি আমাদের এই জগতে বা আমাদের ডিজিটাল মার্কেটিং এ কাজ পাওয়ার ক্ষেত্রে নিশ নামে একটা শব্দ খুব প্রচলিত। নিশ শব্দটা হচ্ছে এরকম যে আপনি স্পেসিফিক টু স্পেসিফিক কাজকে টার্গেট করেন, স্পেসিফিক টু স্পেসিফিক। যেমন আমি যদি ওয়েব ডিজাইন সেক্টর বলি, এটা অনেক বড় একটা ব্রড একটা সেক্টর। এবার এই ব্রড সেক্টরটাকে খুঁজে বের করেন, এর মধ্যে আরো কত ক্ষুদ্র 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 কাজ আছে সেগুলোতে আপনি জানেন। বুঝতে পারলাম বিষয়টা, যে ওয়েব ডিজাইন পুরোটাই হলো ওয়েব ডিজাইন। ইমেল সিগনেচার বলেন, আর হচ্ছে আপনার P2P HTML কনভার্সন বলেন, রেসপন্সিভ বলেন, তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বলেন, থিম ইনস্টলেশন বলেন, এগুলো পুরোটাই হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আন্ডারে। এবার আপনি কি করেন, এগুলোকে ছোট ছোট আকারে ভাগ করেন, এগুলোকে আরো ছোট ছোট কত ভাগে ভাগ করেন। ইভেন ওয়েবসাইট ট্রান্সফার নিয়েও কি হয়, জব আছে। দেখেন হোস্টিং ট্রান্সফার, ওয়েব হোস্টিং, লেখেন ওয়েব হোস্টিং ট্রান্সফার। এটা নিয়েও কাজ হয়। আচ্ছা, মাইগ্রেট এই শব্দটা মানে এই যে কিওয়ার্ডগুলো জানতে হবে, মাইগ্রেট ওয়ার্ডপ্রেস হোস্টিং টু অ্যানাদার হোস্টিং, এরকম। দেখে আসে কিনা, মাইগ্রেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। এই দেখেন কত কাজ, এগুলো তো 8000 সেলার, অনলাইন সেলার হিসাব করেন, দেখেন একদম কম। এটা নিয়েও কাজ আছে, যে এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ কি করবে, সাইট ট্রান্সফার করবে। ওয়েবসাইট দেখেন এগুলা জানতে হবে, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস হচ্ছে স্পিড অপটিমাইজেশন, ঠিক আছে। এটা নিয়েও প্রচুর কাজ আছে, যে এক নরমালি একটা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করলে সাইটটা স্লো হয়, ঠিক আছে, কারণ একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে করা হয়, যার কারণে ওটা অনেক স্লো করে, তাছাড়া অনেক ভারী ভারী ইমেজ দেওয়া হয়। সো আমরা এই সাইটটাকে কিভাবে স্পিড আপ করতে পারি, তো এটা নিয়েও কাজ হয়। দেখছেন অলরেডি কতগুলা কাজের ইয়া পেয়ে গেলাম, আমরা আইডিয়া পেয়ে গেলাম, আরো আইডিয়া দিব, আরো অনেকগুলো সেক্টর আছে। তো আমরা এগুলা প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ শিখবো, এবং এগুলা নিয়ে আমরা গিভও খুলবো। ক্লিয়ার, বুঝতে পারলাম? আর একটা কথা ছিল, জি বলেন। টাকাও পরিচ্ছন্ন ব্যাপারে, মানে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্ট লাগে না, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হয়। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হয়। পিওনিয়ারে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, যে কোনো, হ্যাঁ, যে কোনো অ্যাকাউন্ট করতে পারেন। পিওনিয়ার, আমাদের পিওনিয়ারের মাধ্যমে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। আমরা পিওনিয়ারে সবাই অ্যাকাউন্ট খুলবো, সমস্যা নেই। রাইট, আমরা পিওনিয়ারে সবাই অ্যাকাউন্ট খুলবো সামনে। রাইট রাইট।
ওকে, আর কারো কোনো ইয়ে আছে, কোশ্চেন আরেকটা আছে? কোশ্চেন ছিল যেটা হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টের ভেরিফিকেশন আর হচ্ছে পেনিয়রের অ্যাকাউন্টের ভেরিফিকেশনের পার্সেন্ট কি সেম হইতে হবে না সেপারেট হলে প্রবলেম? সেপারেট হলে প্রবলেম নেই। আচ্ছা, পেনিয়রে তো মনে হয় আমরা অনলাইন কপি দিয়ে চাইলে খুলতে পারবো নাকি? আমি এই ব্যাপারে আমি আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না, তার কারণ হলো এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, আমি কখনো করিনি অনলাইন কপি দিয়ে। অনেকে বলে সম্ভব না, কিন্তু আবার অনেকে বলে সম্ভব। অনেকে আবার বলে যে আমি অনলাইন কপি না, এখন অ্যাকচুয়ালি এটা না করে শিওর বলা যাবে না। যেমন মনে করেন লাইফে অনেক কথাই শুনেছি অনেকের কাছে, কিন্তু সবকিছু মনে করেন যেমন স্ক্রিল হলো আপনার একটা অনলাইন মানি ট্রানজেকশন একটা সাইট, তারপর এরকম পেওনিয়ার, এরকম আরো আছে পেজা, এরকম আরো আছে আপনার নেটেলার। তো আমি অনেক জায়গায় আমি অনেক কোশ্চেন করার চেষ্টা করছি যে আমি নেটেলার থেকে স্ক্রিলে টাকা ট্রান্সফার করব, কারণ আমি আগে অনেক জায়গায় কাজ করতাম। তো সেখানে দেখা গেছে অনেক জায়গায় স্ক্রিল সাপোর্ট করতো, নেটেলার সাপোর্ট করতো। তো আমি আমি দেখা গেছে নেটেলার ডলার আসছে, তো আমি সেটা স্ক্রিলে ট্রান্সফার করতে যাচ্ছি, বা স্ক্রিলে ডলার সেল করলে এখন প্রাইস বেশি সামহাউ। যাই হোক, এটা একটা একটা সিনারিও, এটা একটা ধরে। তো এটা অনেক সময় অনেকে অনেক কথা বলে হ্যাঁ করা যাবে না, আবার বলে অনেকে বলে যাবে। তো এত শত কথা মনে করেন যে বাদ দিয়ে নিজেই আপনার লেগে গেলাম যে করা যায় কিনা, ট্রানজেকশন করার চেষ্টা করলাম। যদি করা গেছে তাহলে ভাবি যে হ্যাঁ তাহলে করা গেছে, তাহলে করা যায়, ঠিক আছে। আর যদি না যায় তাহলে তো নাই। আমি করেছি নেটেলার থেকে আপনার স্কিল থেকে টাকা আনা যায়, ঠিক আছে। তো এবং সেন্ড করা যায় না মনে হয়। আবার পেপাল থেকে আপনি ডলার সেন্ড করতে পারবেন না, পেওনিয়ার আবার সেন্ড করতে পারবেন, আবার সেটা আবার নির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে হয়। তো এরকম আর কি, যে মানে আপনাকে ওই লাইনে যেয়ে তারপর জানতে হবে, ঠিক আছে। এখানে অনেকে অনেক কথা বলে, সো সেই কথা মনে করেন যে কানে নিয়ে লাভ নাই, কারণ প্রতিনিয়তই টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আগে আগে একরকম ভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেছি বা কার্ড অর্ডার করেছি, এখন আবার কার্ড অর্ডার করে প্রসিডিউরটা আলাদা হয়ে গেছে। মাঝখানে আবার ছিল কার্ড অর্ডার করতে গেলে $100 লাগবে। তো আল্লাহ দিলে আমার এখন পর্যন্ত ওরকম পরিস্থিতি হয়নি। আমি অনেক আগে কার্ড অর্ডার করেছিলাম, সেগুলোকে জাস্ট রিনিউ করি। আমার কাছে 2টা পেওনিয়ার কার্ড ছিল, মানে যখন ফ্রি ছিল আর কি, তখন আমি 2টা অর্ডার করে রেখেছিলাম। একটা আমার মায়ের আইডি দিয়ে করেছিলাম, একটা আমার বোনের আইডি দিয়ে। তো দুটোই আমার কাছে আছে, দুটোই চলে, দুটোই ব্যবহার করছি আর কি এখনো। তো এরকম ওগুলোকে জাস্ট এখন রিনিউ করছি। এখনো নিজের নামেই, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ফ্রিল্যান্সিং কোনো কিছু করিনি, জাস্ট এই একটা প্রোফাইল করলাম। এর আগে আমি যত করেছি সব অন্যজনেরটা দিয়ে করেছি। কারণ হচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে নিজেরটা দিয়ে কেন করিনি, আমি এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে জানতে হয়। অনলাইনের এই জগৎটা বা এইখানকার এই কাজগুলা বা দিক নির্দেশনা, এগুলো আপনার নিজে হেঁটে তারপর জানতে হবে, ঠিক আছে। অনেক জায়গা থেকে শুনে এক কথাকে আরেক কথা বলবে, তো এইগুলা এত কিছু বাদ দেন, আপনাকে নিজে হেঁটে হেঁটে জানতে হবে। তো এর জন্য কি করলাম, আমি আমার নিজের গুলা কোনোটাই ব্যবহার করতাম না। কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করেছি অবশ্য, ওগুলা না বুঝে ব্যবহার করেছিলাম অনেক সময়। তো যখন আর কি সেক্টরটা নতুন ছিলাম, তো আগে আমার মায়েরটা দিয়ে খুলতাম, না হয় বোনেরটা দিয়ে খুলতাম। তো ওইগুলা এখন পর্যন্ত ব্যবহার করছি, যেগুলো প্রবলেম ফেস করেছি সেগুলো নষ্ট হয়ে গেছে, করে আরেকজনেরটা দিয়ে খুলছি, খুলে ওইটা ব্যবহার করেছি। করে যখন একটা সেক্টর মোটামুটি অভিজ্ঞ, যে হ্যাঁ এখন আমি জানি এই সেক্টরে কোন দিক দিয়ে কি প্রোফাইল নষ্ট হতে পারে বা সিকিউরিটি সম্পর্কে আমি জানি এখন ভালো, তখন কি আমি আমার আইডি বা আমার ভোটার আইডি ব্যবহার করেছি। তখন এটা একটা পার্মানেন্ট অ্যাসেট হয়ে গেল আমার। সো আপনারা চাইলে এইভাবে করে ব্যবহার করতে পারেন, তবে বেশি নষ্ট করেন না, এলো কথা। এক্সপেরিয়েন্স বাবদ আপনি চাইলে মনে করেন আপনার মায়ের আইডি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনি এটা দিয়ে সমস্ত জায়গায় খুলে ফিল্ড গুলো দেখলেন কেমন, কোথায় কি না কি আছে না আছে, ঠিক আছে। তারপরে ইভেন আমি আমার নিজের পিসিও কখনো ব্যবহার করিনি। আমি একদম শুরুতে আমি যখন ফ্রিল্যান্সিং করতাম তখন একটা পিসি ব্যবহার করতাম, সেই পিসিতে আমার সব অ্যাকাউন্ট খোলা ছিল। নতুন পিসিতে আমি কোনো অ্যাকাউন্টই খুলিনি, খালি জাস্ট আমার ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম আমার নতুনটা। তারপর পেওনিয়ার এগুলো কোনো কিছু আমি আমার এগুলো সব আগের পিসিতে খোলা ছিল। সো এগুলা আপনার দেখা গেছে আপনি চাইলে নিজের পিসি ব্যবহার না করে অন্য কারোর পিসিতে আপনি খুলতে পারেন, তবে তার আগে খোলার আগে জেনে নিন তার পিসিতে আবার সে, মানে আপনি তো জানবেন, আপনি অ্যাকচুয়ালি মনে করেন আপনার মামা সে যে কিনা অনলাইনের কিছুই জানে না, তার দ্বারা তো সম্ভব না সে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবে। তো এটা তো এমনি বোঝা যায় যে সে পেওনিয়ার অ্যাকাউন্ট কখনো খুলবে না, ফাইবার অ্যাকাউন্ট সে কখনো খুলতে যাবে না।
কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনি প্রেডিক্ট করা যায়, আর কিছু কিছু মানুষ আছে না খুলতে পারে, এই সম্পর্কে রিসার্চ করে যেহেতু তারা আগে জেনে নিই যে সে এই ধরনের কোনো প্রোফাইল সে খুলছে কিনা, জেনে নিয়ে দেন আপনি প্রোফাইল খুলেন, এলো ব্যাপার। তো আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি আমি কি বুঝাতে চেয়েছিলাম আর কি। কারণ শুরুর দিক আপনারা যদি 6 মাস এই কোর্সের যে ডিউরেশন যেটা ছিল যে 6 মাস থাকলে আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু 2 মাস পরে কি হবে না হবে তার নাই ঠিক। তো এর জন্য আপনাদের আমি আগে থেকে বিষয়গুলো বলে দিলাম যে হয়তো সাপোর্ট চাইলে পাবেন কি না পাবেন তার ব্যাপারেও আমি জানি না, কারণ এটার এই কোর্সের পরে আপনি কারা থাকবে সাপোর্টের ক্ষেত্রে। সো এই জন্য আপনাদের আমি আগে থেকে বিষয়গুলো বলে দিলাম, যে এগুলার ফাঁকফোকরগুলো বলে দিলাম যে আপনারা এখন ইনিশিয়ালি নিজের পিসি তো ব্যবহার করবেনই না, এটা আমার পরামর্শ, প্লাস হলো নিজের ভোটার আইডিও ব্যবহার করবেন, পারলে অন্যজনেরটা ব্যবহার করেন। যদি টিকে থাকে তো টিকে থাকবে, সমস্যা নেই, তাহলে ওটাই ব্যবহার করবেন। আর যদি টিকে না থাকে তাহলে তো আপনার ব্যাকআপ হিসাবে তো আপনারটা আছে, আগে সেক্টরটা জানেন কেমন, ঠিক আছে, সেক্টরটাকে জেনে নেন, এই হলো ব্যাপার। কারো কোনো কথা আছে? হ্যালো হ্যাঁ ভাই, আমি যদি একই কম্পিউটারে আপনার একটা আইডি ওপেন করি, ওটা রিমুভ করে আরেকটা আইডি দেই, প্রবলেম হয়? না, লগ ইন করতে পারবেন কিন্তু অ্যাকাউন্ট খুলবেন না। মানে অ্যাকাউন্ট যে কোনো কিছু থেকে একটাই খুলতে হবে, তাই তো? হ্যাঁ, একটাই খুলবেন। কারণ একটা কিছু যদি আমি 3টা অ্যাকাউন্ট চালাই, ওটা কি সমস্যা হয়? আচ্ছা শুনেন, মনে করেন আমি এখন আজকে একজনের পিসিতে একটা অ্যাকাউন্ট খুলছি, পরক্ষণে আমি এখন আরো একটা অ্যাকাউন্ট খুলবো, প্রবলেম হতেও পারে, প্রবলেম নাও হতে পারে। কথা বুঝেন কিন্তু আগে, কথাটা ভালো করে বুঝবেন, প্রবলেম হতেও পারে, প্রবলেম নাও হতে পারে। প্রবলেম যদি না হয় আপনি বেঁচে গেলেন, আর প্রবলেম যদি হয় তাহলে দুটো প্রোফাইলই যাবে। এর জন্য আমরা সবসময় রিকমেন্ড করি যে একটা পিসিতে একটা প্রোফাইল খুলবেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আর কারো? স্যার কাজ শুরু করার আগে কি অ্যাকাউন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে? জি, বুঝি নেই। কাজ শুরু করার আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে? না, আপনি ব্যাংক অ্যাকাউন্ট পরেও খুলতে পারবেন, আগে কাজ আসুক তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? কাজ আসুক, উইথড্র পর্যায়ে আসুক, তারপরে গিয়ে আপনি এগুলো নিয়ে চিন্তা করতে পারবেন, যে এখনই কালকের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে বা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এমন কোনো ব্যাপার না। আপনাকে উইথড্র প্রসিডিউরও জানতে হবে। যেমন মার্কেট প্লেসে ফাইবারে আপনি একটা কাজ, সাপোজ ধরেন $100 একটা কাজ, আপনি কিন্তু $100 পাবেন না, মার্কেট প্লেস 20% কেটে রেখে দেবে। তো $100 একটা কাজ আপনি পাবেন $96, আর বাকি 20% মার্কেট প্লেস রেখে দেবে, বুঝতে পেরেছেন? তো আবার ট্রানজেকশনের ক্ষেত্রে আবার কিছু ফি আছে, ঠিক আছে, অ্যামাউন্টের উপরে। তো আপনি ফাইবার থেকে টাকার আগে প্রথমে বের করতে হবে, কোথায় বের করবেন? একটা থার্ড পার্টি ব্যাংকে আগে রাখবেন, সেটাকে ধরেন পেওনিয়ার। তো সেখানে পেওনিয়ারে ট্রান্সফার করতে গেলে আপনার যে কোনো অ্যামাউন্টই $1 লাগে নর্মালি ট্রান্সফার করতে। আর যদি ইনস্ট্যান্ট লোড করতে চান, মানে লোড করতে চান, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি টাকা পাঠাবো এখন, 1 ঘন্টার মধ্যে টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে, এরকম যদি ইনস্ট্যান্ট লোড করতে চান সেক্ষেত্রে আবার ট্রানজাকশন ফি $3। কথা বুঝতে পারছেন? তো এগুলো আগে এগুলো জানেন শুনেন, তারপরে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট। আবার যদি আপনি কার্ড দিয়ে টাকা তুলেন, যেমন আমি প্রত্যেকবার কার্ড দিয়ে যখন টাকা তুলি, বুট দিয়ে, আমি কার্ডে টাকা তুললে পাই আপনার $80 করে পার ডলার, হ্যাঁ, কিন্তু বর্তমান রেট হয়তো ডলারের দাম আরো অনেক বেশি। যদি দেখি যে ইউএসডি টু বিডিটি, না এখন হলো $84 করে, ঠিক আছে? অনলাইন রেট আপনার যেটা দেখাচ্ছে 84.80 পয়সা, 80 পয়সা। এটা হচ্ছে $1 সমান হচ্ছে এত টাকা। কিন্তু আমরা পাই হচ্ছে, দেখা গেছে যে কার্ড দিয়ে যদি আমরা বুট দিয়ে তুলি তাহলে পাই হচ্ছে আপনার কি জানি বলে $80 করে। আবার যদি সেম অ্যামাউন্ট আমি যদি ব্যাংক ট্রান্সফার করি তাহলে সেক্ষেত্রে আবার কিছুটা বেড়ে যায়, $82 পর্যন্ত বা $83 পর্যন্ত পেয়ে থাকি আমরা। বাকিটা আর কি, বাকি টাকাটা কোথায় যায়? বাকি টাকাটা আপনার ওই যে অ্যাকচুয়ালি এই যে ভায়া হিসাবে যে আমরা ব্যবহার করি, যদি এটাকে ভ্যাট ট্যাক্স হিসেবে ধরেন তাহলে ওই ট্যাক্স হিসেবে চলে যায়, দেশের রাষ্ট্রীয় রাজস্ব সেটা চলে যায়। এই
তো আর আর কারো কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে? ভাইয়া জি, আপনি যে কার্ডের কথাটা বললেন সেটা কি কার্ড এক্সট্রা ভাবে করতে হয়, মানে অ্যাপ্লাই করার পর কার্ড আসবে নাকি জি। ব্যাংকের যে কার্ড না না, আপনাকে পিওনিয়ার কার্ড যেটা বলছি সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে কার্ডের জন্য, ঠিক আছে? আপনি যদি কার্ড চান তাহলে অ্যাপ্লাই করতে হবে। আর আর এখনো কি ওটা আছে যে এখন $100 লাগে কার্ডের জন্য? আমি এক ব্যাপার জানি না, যে রাফি ভাই আপনি একটু বলেন তো আমাকে। মার্কেট প্লেস থেকে $100 লোড করতে হবে অ্যাকাউন্টে, দেন হচ্ছে কার্ডের জন্য পে করতে হবে। আচ্ছা আবার যদি কারো থেকে মানে নিয়ে ট্রান্সফার করে নেন সেক্ষেত্রে আবার পাবেন না, মার্কেট প্লেস মার্কেট প্লেস হতে হবে। ও আচ্ছা আচ্ছা। আমি অ্যাকচুয়ালি আমার পিওনিয়ার কার্ড অনেক আগে করা, তো যার কারণে আমি এখনকার সিস্টেমগুলো আমার জানা নাই পিওনিয়ারে। তো উনি যেটা বললেন তাহলে এটাই ঠিক, মার্কেট প্লেস থেকে $100 কি করতে হবে, লোড করতে হবে। ওকে, সাপোজ ধরেন আপনি পিওনিয়ারে ফাইবার থেকে আর্নিং করে সেটা ইয়াতে ফাইবার পিওনিয়ারে আপনি কি করলেন, ট্রান্সফার করলেন, সেটা $100 যখনই হবে তখনই আপনি কি করতে পারবেন, ওই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই জিনিসগুলা জানার জন্য আপনাকে একমাত্র ইউটিউবের সহায়তা নিতে হবে, আর অথবা যে জানে তার সহায়তা নিতে হবে, অথবা এই যে যদি ইনশাল্লাহ গ্রুপ থাকে, ইনশাল্লাহ আমার সাথে আপনার যে যোগাযোগ থাকে তখন কি হয়তো জানতে পারবেন। তবে পিওনিয়ার সম্পর্কে এখনকার লেটেস্ট নিউজ যেটা কি সেটা আমার জানা নেই। ওকে, কারণ আমার হিসেবে আমরা এখন আমরা ওই লেভেলে কথা বলতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কোর্স শেষ। ও আচ্ছা আচ্ছা, এরকম একটা ফিল হচ্ছে, রাইট রাইট। কি আমার মনে হয় আমাদের আমরা মানে আমাদের লেভেলটা এখনো পর্যন্ত আসে নাই, আমরা হ্যাঁ চিন্তা করতেছি, রাইট। উনি একটা খুব সুন্দর কথা বলেছে। হ্যাঁ ওইটাই আর কি, যে আজকের ক্লাসটা আমি রাখছি হলো এই জন্যই, যে জাস্ট ফাইবার এগুলা নিয়ে কথাবার্তা বলবো আপনাদের মানে সব আমি জানি না ওনাদের থিঙ্কিং এটা কিভাবে করে, ওনারা বলে ইনকারেজ হয়, এটা আমার মানে বুদ্ধিতে আসে না, বাট ওনারা বলছে যে না অ্যাকাউন্ট খুলে নাকি আপনারা ইনকারেজ হবেন, দ্যাটস ওয়াই। ঠিক আছে, সো আই থিঙ্ক আপনারা আজকে প্রোফাইল সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। এই লোকটা না, বিষয়টা হচ্ছে যে আপনি এই অ্যাকাউন্টের থ্রুতে আজকে অনেক কিছু জানতে পারলেন। এই ব্যাপার আপনি এখন নিজে থেকে কিছু জিনিস রিসার্চ করতে পারবেন, ইউটিউব থেকে হোক গুগল থেকে হোক, আপনারা রিসার্চ করতে পারবেন কিছু জিনিস নিজে থেকে। সো এটা অ্যাকচুয়ালি একটু দরকার ছিল, যে সামনে আমাদের কিন্তু আরো অনেক লম্বা পথ, এই ব্যাপারে কিন্তু একটু আইডিয়া পেলেন আপনারা, এখনো অনেক পথ। শুধু কাজ জানলে হবে না, শুধু টাকা ফাইবারে আসলেই হবে না, সেটা জানতে হবে সেটা কোন ওয়েতে আমি উইথড্র করতে পারবো, আমার হাত পর্যন্ত আসা তো লাগবে। তো এটাও অনেকটা জানার বিষয়, কিভাবে আসবে, কিভাবে করে আনতে পারবো। ঠিক আছে, সো আপনাদের আর কারো কোনো ইয়ে আছে, কিউরিসিটি আছে? আর জি, ফাইবার অ্যাকাউন্ট হ্যাক করার কোনো ইয়ে আছে প্রসেস? হ্যাক জি ভাই, হঠাৎ আপনার হ্যাক করার প্রয়োজন হলো কেন? জি না মানে আমার প্রোফাইল যদি কেউ হ্যাক করে বা তার প্রোফাইল যদি আমি না 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 ইনশাআল্লাহ এই ধরনের সুযোগ ফাইবারে নেই। ঠিক আছে, ওকে। আপনি মার্কেট প্লেসে যাবেন কেন? একমাত্র এগুলোর জন্য যে আপনার সিকিউরিটি আছে, আপনার টাকা পাওয়ার এনসিউরিটি আছে। অর্থাৎ আমাকে কেউ যদি অর্ডার করে, লাইক আপনি আমাকে আমি আপনাকে যদি দেখাই, এই যে ধরেন আমার এখন এখানে দুটো ক্লায়েন্টের কাজ চলছে, হ্যাঁ, ইনারা কিন্তু দেখেন আজকে আমার একটা সাবমিশন আছে, আপনাদের কোর্স শেষ করে আমি এটা সাবমিশন করব। ঠিক আছে, তো এটা একটা কাজ, এই যে আর 5 ঘন্টা আছে আমার সাবমিশন করার, আমি এটা করে দিব। তো এগুলো একটা কিছু কাজ আছে, এগুলো আমার ফিক্স ক্লায়েন্ট, হ্যাঁ, এগুলো আমার ওদের সাথে আমার আজকে প্রায় এক মাস না, প্রায় আজকে প্রায় 6 মাস হয়ে যাচ্ছে মনে হয়,
এদের সাথে আমি কাজ করছি কন্টিনিউয়াসলি। এখন দেখেন যে কিসের জন্য জানি এখানে আছে দেখাতে আসলাম, কোন পারপাসে? আচ্ছা সিকিউরিটি, রাইট। হ্যাঁ, উনি এই $120 বা $100 সে কিন্তু আগে মার্কেট প্লেসে পে করেছে, সোজা কথা। সে আগে তার কার্ড দিয়ে মার্কেট প্লেসকে আগে দিয়েছে সে টাকা, না হলে সে আমাকে অর্ডার করতে পারতো না। সে আগে মার্কেট প্লেসে, এই টাকাটা এখন কোথায় আছে? মার্কেট প্লেসে আছে। যে আমি মাত্র কি করব, এই যে তার এই যে ডেলিভারি ওয়ার্ক এখানে, যে এখান থেকে দিয়ে যখন আমি তার যখন কাজটা এখানে যখন সাবমিট করে দিব, ক্লায়েন্ট কি করবে, আমার কাজটা রিভিউ করবে যে আমি তার রিকমেন্ড অনুযায়ী কাজ করেছি কিনা। এখন ক্লায়েন্ট দেখলো যে হ্যাঁ সে তার কাজ বুঝে পেয়েছে, সে কি করে দিবে, সে কাজটাকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিবে, দ্যাটস ইট। টাকাটা আমার অটোমেটিক্যালি কি আসবে, আমার অ্যাকাউন্টে চলে আসবে। আর টাকা আসতে সময় লাগে, টাকা আসতে আপনার প্রায় 15 দিন সময় লাগে, মানে এই টাকাটা উইথড্র যখন করতে পারবো, টাকাটা মনে করেন আমাকে সে অ্যাকসেপ্ট করে দিল, হ্যাঁ অ্যাভেলেবেল হতে, রাইট। টাকাটা দেখা গেছে এই প্রসেস হতে, মানে ফাইবার থেকে আমার অ্যাকাউন্টে এই জায়গাটায় আসতে আমার এখানে প্রায় 15 দিনের মতো সময় নেবে, বা 14 ডেজ বিজনেস আওয়ার সময় নেয় আর কি। তো যাই হোক, তো এটা আর কি ব্যাপার যে রাইট। তারপরে এখানে টাকাটা আপনি অ্যাভেলেবল হওয়ার পরে দেন আপনি ট্রান্সফারের ব্যাপার আসবে। তখন ট্রান্সফার কোথায় করবো? পিওনিয়ারে। পিওনিয়ার থেকে টাকাটা পিওনিয়ারে যাবে, পিওনিয়ার থেকে আপনি যদি পিওনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে সেই টাকাটা সরাসরি আপনার ব্যাংকে চলে যাবে 2-3 দিনের মধ্যে। আপনার 3 দিন মনে হয় সময় নেয় ব্যাংকে ট্রান্সফার হতে, 3 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তখন আপনি যে ব্যাংকে যে আপনার যে মনে করেন ডাচ বাংলা আপনার অ্যাকাউন্ট অ্যাড করলেন, ডাচ বাংলার যে ডেবিট কার্ডে আপনি টাকা তুলতে পারবেন এটিএম বুথ থেকে। এই হলো আপনার মোটামুটি একটা বেসিক প্রসিডিউর। ওকে, আর কারো কোনো কথা আছে? কালকে থেকে কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং কিছু টপিক শিখবো। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আগামী 1-2 দিনের মধ্যে ফুল একটা ওয়েবসাইট ডিজাইন করার মতো ক্যাপাবিলিটি অর্জন করে ফেলবো। সো কালকের ক্লাস থেকে আপনারা খুব বেশি মন দিবেন, এবং বিশেষ করে পজিশন, বিফোর আফটার এগুলোর ব্যবহার খুব ভালো করে দেখেন। যারা এখনো দেখেননি বা এখনো বুঝতেছেন না, প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, লাস্ট যে ক্লাসগুলো আছে অর্থাৎ 9, 10, 11 এই ক্লাসগুলো আপনি ভালো করে দেখেন। এই ক্লাসগুলোর উপরেই ডিপেন্ড করবে আগামী সমস্ত কাজ, প্রচুর ব্যবহার হবে ওগুলা। সো ওই ক্লাসগুলো আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, এবং আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো ছিল আমরা যারা এখনো দেইনি জমা, তার আমরা জমা দিয়ে দিব। এবং আপনারা যারা করেছেন কাজ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে আই থিঙ্ক এই কাজগুলো করাতে কিছুটা কনফিডেন্ট আসছে, রাইট, যে কাজ কি ধরনের হতে পারে বা আপনারা পারবেন কিনা। কিছুটা লাইভ প্রজেক্টের কাজ দেওয়া হয়েছিল আপনাদের। বলেন এই কাজগুলো কেমন লেগেছে করতে, বলেন। ভালো লাগছে। একটা কথা ছিল। জি বলেন। আপনি যে অ্যাসাইনমেন্টগুলো দেন, আমরা কি এগুলো হুবহু করবো নাকি নিজেদের মধ্যে একটু চেঞ্জ করতে হবে? প্রথম চাওয়া থেকে হুবহু করেন, এরপরে চেঞ্জ বলতে আপনি ওগুলোর মধ্যে এফেক্ট অ্যাড করেন, ট্রানজিশন মানে করেন, অ্যানিমেশন অ্যাড করেন। অ্যানিমেশন নিয়ে আপনাদের একটা ক্লাস করাবো, এটা পরে। এগুলো হচ্ছে ডেজার্ট ক্লাস রাখবো সিএসএস এর জন্য। তবে এই যে দেখেন এইটাকে হুবহু ক্লোন করেন, এগুলোকে ক্লোন করা শিখেন। একেবারে ক্লোন করা কাজ, এই যে ক্লোনিং করা কাজও আছে আমাদের অনলাইনে, একেবারে ক্লোন করে দিবে সে। ঠিক আছে, ক্লায়েন্ট একটা ওয়েবসাইট ধরে এনে দিবে, বলবে যে এই ওয়েবসাইটটা দেখো, যা আছে ক্লোন করে দাও আমাকে, এটাই কাজ। আপনি ওয়েবসাইটটা দেখবেন, তাকে বলবেন ঠিক আছে $300 দিয়ে করে দেবো, এরকম করে বলবেন। তো এই যে এই জিনিসটা প্রথমে তো ক্লোন করা শিখেন, তারপরে আপনি এখানে করেন। আপনারা যদি এই ছবি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, কারণ মানে এই আইকন, অ্যাকচুয়ালি এগুলো তো আইকনটা এখনো নিয়ে আপনাদের শেখাইনি। তো আইকন আর মেনু এই দুটো দিন আমি এটা আমি কালকে আপনাদের মাস্ট দেখাবো, আইকন আর মেনু। আইকনটা কি নিজে বানায় তারপরে এরকম ভাবে করবে না, আপনি জাস্ট কি করেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেন, এবার একটা কপি করে নিয়ে নেন, নিয়ে ব্যাকগ্রাউন্ডে এটা একটা ইমেজ আকারে নিলেন, ইমেজটা বসালেন। এবার ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজের কালার মিলে যাবে না, ইমেজ কোনটা আর ব্যাকগ্রাউন্ড কোনটা এটা তখন আর বোঝা যাবে না। তো আপনি এটাকে ইমেজ আকারে ব্যবহার করতে পারেন অ্যাজ ইউ উইশ। অথবা এই যে নিচের এগুলো নিয়ে আপনার টেনশনে আছেন যে এটা কি, এই আইকনগুলো তো তারা শিখায় না, বা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আইকন না, এগুলো কিন্তু আপনার একটা jQuery একটা ফাংশন। ঠিক আছে, তো আমরা শিখবো এগুলা।
যে এখানে জাস্ট ওটা কল করলে এরকম করে আসবে, মানে এখানে ক্লিক করলে এখানে স্লাইডটা চেঞ্জ হবে, মানে এখানে যে লেখা বা কন্টেন্ট যেগুলো সেগুলো চেঞ্জ হবে। তো এখানে আইকন নেই, সমস্যা কোনো সমস্যা নেই, আপনি এখানে ইমেজ নেন, নিয়ে পজিশন দিয়ে ধরে তাকে এখানে বসায় দেন, ইমেজটাকে বসায় দিবেন, সমস্যা কি, হয়ে গেল। অনেক কিছু আছে, মাথায় বুদ্ধি খাটায় করতে হবে সবকিছুই। যে এটা ইমেজ না সেটা আমি জানি, এটা আইকন, হ্যাঁ এটা আইকন, বাট আপনাকে তো আমি আইকন শিখাইনি, আপনি তো ইমেজ জানেন, আপনি ইমেজ নিয়ে কাজ করতে পারেন, আপনি কাজ করেন, তাহলে এটাকে ইমেজ আকারে নিয়ে নেন। এরকম এরকম টেকনিক, মানে এই ধরনের একটু চূড়ামি টেকনিক, এগুলো আপনাকে লাইভ কাজ করতে গেলে আপনাকে খাটাইতে হবে। দেখেন একটা আইকন হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না বা মিলাতে পারছেন না, এই আইকনটা কি করবেন, তখন কি করবেন, এরকম স্ক্রিনশট নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে বসাই দিবেন, ক্লায়েন্ট বুঝবেন এটা আইকন না এটা ইমেজ, ক্লায়েন্ট না বুঝলেই হলো, আপনি আপনার এটা দেখাতে পারলেই হলো। বুঝতে পেরেছেন? তো এরকম কিছু এক্সট্রা অর্ডিনারি থিঙ্কিং থাকতে হবে, যে একটা কাজ এভাবে হচ্ছে না, অন্যভাবে করার ট্রাই করি, ঠিক আছে? আইকনের জন্য তো অনেকগুলো ওয়েবসাইট আছে। আমরা আইকন নিয়ে দেখবো নেক্সট ক্লাসে, আইকন নিয়ে দেখলে আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আইকন আর মেনু এই দুটো জিনিস একসাথে দেখবো, তাহলে আমরা একটা ফুল ওয়েবসাইট ডিজাইনে আমরা মোটামুটি হাত দিতে পারবো, ঠিক আছে? আমরা এই দুটো দিন আমরা কালকে দেখবো। ওকে, আজকে আপনাদের মোটামুটি কনভারসেশন এই পর্যন্তই। কালকে থেকে ইনশাল্লাহ ক্লাসে আবার রেগুলার আমরা ক্লাসে ফিরে যাব। জি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, দেখেন 2 রোল 2 3 4, আপনারা শুনতে পাচ্ছেন না? জি পাচ্ছি। কি ব্যাপারে 2 3 4 কেউ নেই? 5 ইয়েস প্লিজ 6 4 আছে তো? স্যার 3 আছে, তাহলে 3 যখন ডাকলাম কই ছিলেন? ওকে 3 4 5 6 স্যার 3 প্রেজেন্ট তো। জি দিয়েছি আপনাকে। 8 9 জি দিয়েছি 7, আচ্ছা 7 8 9 Yes, sir, not present. 10 Yes, sir. 10 present. 11 Yes, sir. 12 Present, sir, 12. 13 14 প্রেজেন্ট স্যার, মোডেড 15 Present, sir. 16 Present, sir. 17 প্রেজেন্ট স্যার 18 আর 18 ওই যে চ্যাট বক্স মেসেজ করছে। আচ্ছা কারেন্ট হ্যাঁ ঠিক আছে দেখেছি, থ্যাংক ইউ। 19 ইয়েস স্যার 20 Present, sir. 21 Yes, sir. আচ্ছা 20 জি স্যার, স্যার আমি হচ্ছে বৃহস্পতিবার তো প্রেজেন্ট ছিলাম, বাট আমার ওয়াইফাই চলে গেছিল, মানে কারেন্ট চলে গেছিল, যার কারণে প্রেজেন্ট হতে পারিনি। জি আচ্ছা এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা বলেন 21 Yes, sir. 22 Yes, sir. 23 Present, sir. 23 গতকাল কি হয়েছিল? স্যার একটু প্রবলেম ছিল, আসতে পারিনি। আচ্ছা 24 24 প্রেজেন্ট 25 স্যার 25 প্রেজেন্ট 26 27 27 28 29
29, 30, Yes, sir. 31, 31, 32, Present. 33, Present, sir. 34, 33. 34, 34, 35, Present, sir. 36, 36. ওকে 30 তো অনেক আগে চলে গেছে। 32, হ্যাঁ আমি প্রেজেন্ট দিয়েছি। স্যার একটু কথা ছিল। জি বলেন। গত বৃহস্পতিবারে আমি মানে কুইন ক্লাস করতে পারিনি, ঢাকার বাইরে ছিলাম তো। জি। এই জন্য কিন্তু ছিলাম মানে ফার্স্টে কয়েক ঘন্টা ছিলাম। প্রেজেন্ট কি দেওয়া যাবে? কি রোল কত? 15। জি ওকে। স্যার জি আমি হচ্ছে ফেসবুক গ্রুপে আমি একটা প্রজেক্ট সাবমিট করেছি বাট একটু প্রবলেম শো করতেছে যদি দেখতে পারেন এটা ভিডিও সহকারে সাবমিট করছি। কোথায় কমেন্টে? না স্যার এটা আপনি পোস্টে এটা এইটা জি স্যার ওকে। এইটা হোম পেজে স্যার জি। প্রথম দিকে হাইলাইট করলে হচ্ছে ওরা শ্যাডো শো করতেছে সেকেন্ড দিকে শ্যাডো শো করছে না। দেখি আরেকবার মাউস নেন। কথা বলে যাচ্ছে জি আরেকবার প্রবলেমটা বলেন। স্যার হোম পেজে নিচে যে কিছু ইটা ছিল ফার্স্ট দিয়ে ভিডিও দেন জি কোথায় পোস্ট করতে হবে সেটা বলবেন। তখন পজ করেন ওকে ওকে বলেন। স্যার এটা স্যার যে হোটেল এন্ড ফিজ যে মেনু নিচে আইটেম দুটো আছে স্যার এটা হোভার করলে হ্যাঁ। শ্যাডো শো করছে হ্যাঁ বাট সেকেন্ড দিকটা হোভার করলে শ্যাডো শো করছে না বাট আমি হচ্ছে কমেন্ট মানে যেখানে পোস্ট করার সময় ওটা শ্যাডো শো করার দেওয়া ছিল। আচ্ছা শ্যাডো দিয়েছেন বাট শ্যাডো কাজ করছে না। না শ্যাডো কাজ করছে না। আচ্ছা ঠিক আছে। আবার স্যার ডিসকাউন্ট যে হোটেল দিতে এটা মানে যে হোস্ট অফ হয়ে যায় শ্যাডো। আচ্ছা আপনি আচ্ছা আমি এটা দেখবো আপনার প্রজেক্টটা আমি আপনাকে এটা সলভ করে আমি আপনাকে পাঠাবো সমস্যা নেই। এখন আমাদের ক্লাস টাইম শেষ তো একটু অলরেডি 1:15 বাজে। আমি আপনার এটা আমার মনে থাকবে আমি এটা ডাউনলোড করে রাখছি ঠিক আছে। আমি আপনাকে এটা সলভ করে পাঠাবো। জি স্যার ওকে ওয়ালাইকুম আসসালাম। স্যার জি অনেকটা পয়েন্ট ছিল। জি বলেন। আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে রেজিস্ট্রেশন করছিলাম কিন্তু আমাকে কোনো ফোন দেওয়া হয়নি। পরে আমি নওশির স্যারের সাথে কন্ট্যাক্ট করে জয়েন করছিলাম। হ্যাঁ ফোন হচ্ছে 10 নম্বর ক্লাস চলতেছিল। স্যার এখন প্রেজেন্ট আপনি অ্যাটেন্ডেন্স ফর্ম পাননি এই তো? স্যারের নওশির স্যার একটা ডক্স ফাইল দিছিল ওটা আমি ফর্ম ফিল আপ করছি কিন্তু এখানে মেবি অ্যাড হয়নি। ও আচ্ছা আচ্ছা না এটা ইন্ডিভিজুয়াল ভাবে আমি আবার করেছি এটা। হ্যাঁ ওইটা আরেকটা থাকতে পারে ওটা একটা ওভারঅল থাকতে পারে লিস্ট থাকতে পারে বাট এটা হলো ব্যাচ ওয়াইজ আমার কাছে থাকবে। স্যার এখন আমার নামটা যদি একটু অ্যাড করতে। আমি আপনাকে ফর্মের লিংক দিয়ে দিচ্ছি আপনি ফিল আপ করে রাখেন আমি দিয়ে দিব অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আচ্ছা স্যার আমরা লিমিট পারি। হ্যাঁ লিভ নিতে পারেন আপনারা আমাদের ক্লাস শেষ।
স্যার আগের ক্লাসগুলি নিয়ে কি করব? ওগুলি ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে শিখতেছি। জি, আগের ক্লাসগুলো আপনি ভিডিও দেখে কমপ্লিট করবেন। জি স্যার। আর প্রেজেন্টের ব্যাপারে স্যার, প্রেজেন্টের ব্যাপারে আপনি কোন ক্লাস থেকে প্রেজেন্ট আগে ফিল আপ করেন, পরে আমি আপনাকে বলে দিব, মানে পরে আমাকে মনে করাই দিবেন যে আপনি এত ক্লাস থেকে প্রেজেন্ট ছিলেন। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে।